স্যার কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, ইব্রাহিম ভাই, আমি শুরু করতেছি। জি স্যার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের সাথে আছি। তো আজকে আমাদের দুইটা জিনিস পড়ার কথা। একটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের শর্ট কেস পড়ার কথা দুইটা। একটা হচ্ছে লাম্প লাম্প এন্ড বাম্প, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের কি আলসার। তো আমরা প্রথমে শর্ট কেস গুলো একটু দেখি। শর্ট কেস গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে লাম্প। লাম্প থেকে একটা শর্ট কেস আপনার থাকবেই। ঠিক আছে, লাম থেকে একটা শর্ট কেস আপনার থাকবে। তাহলে লাম খুব ভালো করে পড়তে হবে। আমার এখানে একটা শীট আছে, এটা আমরা সাধারণত এমআরসিএস এর জন্য পড়ি। এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা লাম্পের সবকিছু দেওয়া আছে। একটা লাম্প কিভাবে এক্সামিনেশন করবেন, একটা লাম্প কিভাবে প্রেজেন্ট করবেন, সবকিছু দেওয়া আছে। আপনাদেরকে এই শীটটা দিয়ে দিব, আপনারা হচ্ছে সুন্দর করে এটা পড়ে ফেলবেন। এখানে আরো অনেক কিছু আছে, সবকিছু আপনাদের লাগবে না, কিন্তু লং কেস গুলো এখানে সুন্দর করে কিছু কিছু লং কেস এখানে আছে। কোন লং কেসের ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কি হিস্ট্রি নিব, কি এক্সামিনেশন করব, কি তারপর এক্সামিনেশনের পর ডায়াগনোসিস করার জন্য কি ইনভেস্টিগেশন করব, ইনভেস্টিগেশনের পরে ট্রিটমেন্ট কি করব, ট্রিটমেন্টের কমপ্লিকেশন কি, সবকিছু সুন্দর করে দেওয়া আছে। এটা আমরা সাধারণত এমআরসিএস পার্ট বি এর জন্য পড়ি। তো আপনাদের এখানে আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের এখানে লাম্প এছাড়া যা যা আছে আপনারা ওগুলো চাইলে পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা খুব সুন্দর একটা শীট। এটা একজন সিঙ্গাপুরের একজন আর ডক্টর এটা বানায়, তারপর আমরা ওটা দেখে দেখে পড়ি আর কি এটার জন্য। তো লাম্পের ব্যাপারে বলি, যে কোনো এক্সামিনেশন, আপনারা সবাই এখানে আছেন, একজন যদি আমাকে বলেন যে কোনো এক্সামিনেশন শুরুর আগে আমরা ধরলাম যে একটা লাম্পের এক্সামিনেশন, সেক্ষেত্রে আমরা কিভাবে এক্সামিনেশনটা করব, কি করা উচিত, আসলে কি কি পয়েন্টস এটা করা উচিত। এখানে আরো অনেক কিছু আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা আপনাদের হার্নিয়ার এক্সামিনেশন দেওয়া আছে সুন্দর করে, কোন হার্নিয়া কোথায় কি হয় সবকিছু দেওয়া আছে। হার্নিয়া অ্যানাটমি, বাউন্ডারি কন্টেন্ট, অ্যানাটমি অফ স্পারমাটিক কর্ড সব দেওয়া আছে। আপনারা চাইলে এখানে অপারেশনের কমপ্লিকেশন কি সবকিছু দেওয়া আছে। হার্নিয়া, হাইড্রোসিল সব দেওয়া আছে। আমি যেটা প্রশ্ন করতেছিলাম যে আপনার কাছে, আপনি পরীক্ষা হলে ঢুকলেন, ঢোকার পর দেখলেন যে আপনার কাছে একটা শর্ট কেস দেওয়া হলো, একটা লাম্প। তো আপনি কি করবেন আগে? আসলে আমি গতদিন আমি কিন্তু বলছিলাম, কে হ্যান্ড ওয়াশিং, Yes, তারপর ইন্ট্রোডাকশন এন্ড গ্রেটিংস, প্রপার এক্সপোজার এন্ড স্ক্রিনিং, প্রপার স্ক্রিনিং এন্ড দেন এক্সপোজার, এন্ড দেন এক্সামিনেশন শুরু করতে হবে। অ্যাডিকুয়েট এক্সপোজার করতে হবে। আর পেশেন্টের থেকে আপনি অনুমতি নেবেন না। জি, পারমিশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কি জানেন? আমাদের দেশে আমরা এটা কিন্তু মানি না, কিন্তু আপনি বিদেশে বা অন্য কোথাও যদি পেশেন্টের আপনি অনুমতি না নেন, এটা কিন্তু আপনি অনুমতি না নিয়ে যদি পেশেন্টের গায়ে টাচ করেন, এটা কিন্তু একটা অপরাধ। আপনাকে পেশেন্টকে আপনি কি করতে যাচ্ছেন এটা আপনাকে বলে নিতে হবে। গতদিন কিন্তু বলতেছিলাম যে আমি যখন লাস্ট ফেজে ফাইনাল পরীক্ষা দিই, ওখানে আমাকে আমরা অ্যাপ্রোচটা আসলে এত গুরুত্বপূর্ণ, স্যাররা কিন্তু এটা খুব খেয়াল করে। তো আপনারা তাহলে একটা কি করলেন, আপনাকে ধরলাম যে খুব কমন, আপনি কোথায় পাবেন, পিঠের মধ্যে পাবেন, মাথার মধ্যে পাবেন। আমার একটা কেস ছিল মাথার মধ্যে, তারপর অথবা হাতের মধ্যে গুলো কমন। তাহলে প্রথমে কি করবেন, প্রথমে সালাম দিবেন। ইন্ট্রোডাকশন প্রথমে আপনার হাতে কিন্তু একটা হ্যান্ড ওয়াশের কিছু একটা রাখবেন। এটা খুব গুরুত্বপূর্ণ যে একটা হেক্সিসল রাখবেন সাথে। তো দেওয়ার আগে আপনি পকেটের মধ্যে রাখবেন, হেক্সিসল দিয়ে আপনি নিজের হাতের মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনি বলবেন যে পেশেন্টকে হচ্ছে ইন্ট্রোডাকশন করবেন, যে আমি ডক্টর ধরলাম যে হচ্ছে কি যে সুষময় বিশ্বাস আমি হচ্ছে বলবেন যে আমি এবারে পরীক্ষার্থী, আমাকে আপনার আপনার এখানে এক্সামিনেশন করতে বা পরীক্ষা করতে বলা হয়েছে। তো তারপর আপনি অনুমতি নেবেন, আমি এই স্টেপ গুলা করবো। তারপরে স্টেপ গুলা করার পরে আপনি কি এটাতে রাজি আছেন কিনা। তারপর জিজ্ঞেস করবো ওনার কোনো সমস্যা আছে কিনা। ধরো উনি বলতে পারে আমার এখানে ব্যথা আছে, বা আমার এখান থেকে পানি বের হয়, এই ধরনের কিছু। তো তুমি তাকে অ্যাসুরেন্স করতে হবে যে না, আপনি কোনো সমস্যা হবে না পরীক্ষার সময় সমস্যা হলে আমি হচ্ছে কি যে পরীক্ষাটা আপনি বন্ধ করে দিব, এবং আপনাকে হচ্ছে যতটুকু দরকার ততটুকু ট্রিটমেন্ট করবো। এরপর যেটা করতে হবে, পেশেন্টকে আমার পজিশন মতো নিতে হবে। পেশেন্ট যদি বসে থাকে, দরকার যদি হয় দাঁড়ানো, বা যদি পেশেন্ট দাঁড়ায় থাকে তাকে বসানো। অ্যাডিকুয়েট পজিশনের মধ্যে নেওয়ার পর অ্যাডিকুয়েট এক্সপোজার করতে হবে। যদি শার্ট পরা থাকে, শার্টটা খুলতে হবে। মহিলা পেশেন্ট হলে অবশ্যই একজন চাইতে হবে যে আমি একটা স্ক্রিন থাকবে, আর তারপর অথবা একজন ফিমেল নার্স প্রেজেন্ট থাকতে হবে। ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি যে আমাদের
অ্যাডিকুয়েট লাইট থাকতে হবে। এটা কিন্তু এবারে আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম একজনের এই জন্য খারাপ হয়েছে যে একটা থাইরয়েড লাম্প পরীক্ষা করতেছে কিন্তু লাইটের এক্সপোজারটা ছিল না। এটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন যে আপনি একটা অন্ধকার জায়গায় পরীক্ষা, হয়তোবা পেশেন্ট একটু অন্ধকার জায়গায় বসে আছে, এইখানে শর্ট কেসে অনেক সময় এরকম এগুলো নিয়ে তেমন ঝামেলা করে না, তারপরে ওই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। পেশেন্ট একটা যে আলোযুক্ত একটা লাইট আছে যেখানে সেখানে বসানোটা খুব জরুরি। ঠিক আছে, তাহলে আপনার প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করবেন যে হচ্ছে আপনার যতটুকু এক্সপোজার দরকার ততটুকু ঠিক মতো এক্সপোজার করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর স্টেপ কি হবে? এরপর স্টেপ হচ্ছে কি আপনাকে ইন্সপেকশন করতে হবে। তো ইন্সপেকশনে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় আছে, কয়টা আছে সংখ্যায়, তারপর ওই লাম্পটার শেপটা কত, ঠিক আছে, তারপরে দেখতে হবে সাইজ কেমন, তারপর হচ্ছে কি স্কার কেমন। আপনারা সাইজের ক্ষেত্রে মনে রাখবেন 1 আঙ্গুলে 1 সেন্টিমিটার। আপনি যখন হচ্ছে পালপেট করবেন তখনও সাইজটা কিন্তু মেজার করে নিতে পারেন। আপনি দেখবেন যে যারও বড় আঙ্গুল না হলে 1 আঙ্গুলে 1 সেন্টিমিটার, মানে মোটা আঙ্গুল না হলে, তো ওইভাবে আঙ্গুল দিয়েও সাইজটা দেখে নিতে পারেন। কোনো স্কার মার্ক আছে কিনা এটা খুব ভালো করে পেশেন্ট খেয়াল করে সবাই, যে কোনো একটা পেশেন্টের দেখা যেতে পারে আগে একটা সার্জারি একটা স্কার মার্ক থাকতে পারে। ওভারলাইং স্কিন কন্ডিশনটা দেখতে হবে, ওভারলাইং স্কিনটা রেড কিনা, বা কোনো ওখান থেকে কোনো ডিসচার্জ আছে কিনা, সাইনাস আছে কিনা, অথবা কোনো আলসার আছে কিনা। পালপেশনের আগে আপনাকে অবশ্যই আবারও পেশেন্টকে হচ্ছে বলতে হবে যে বাবা আমি আপনার এই চাকাটাকে হচ্ছে এখন হাত দিয়ে এটাকে চাপ দিয়ে দেখবো, যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে অবশ্যই জানাবেন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। তাহলে প্রথম স্টেপটা কি? আপনার টেম্পারেচার দেখতে হবে, ওভারলাইং স্কিনের টেম্পারেচার। তারপর কি করতে হবে? টেন্ডারনেস দেখতে হবে, সারফেস দেখতে হবে, মার্জিন দেখতে হবে, কনসিস্টেন্সি দেখতে হবে, মোবিলিটি দেখতে হবে। মোবিলিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে। এটা কোন দিকে মোবাইল, আসলে প্রথম কথা হচ্ছে মোবাইল কিনা। একদম বোনের একটা সোয়েলিং, বোন থেকে অরিজিন, সেটা কোনোভাবেই মোবাইল হবে না। ঠিক আছে, তা মোবাইল কিনা, মোবাইল হলে এটা কোন ডিরেকশনে মোবাইল, আপনি লঙ্গিচুডাল ডিরেকশনে দেখতে হবে, হরাইজন্টাল ডিরেকশনে দেখতে হবে, দেখতে হবে যে কোন জায়গায় মোবাইল। এরপর খুব গুরুত্বপূর্ণ যেটা শুনে নেন সেটা হচ্ছে আপনি যদি একটা কোনো একটা সার্ফেসে তো হবে, ওই সার্ফেসটাকে টর্ট করে দেখতে হবে। টর্ট করে দেখতে হবে যে ওইটা মাসেলের সাথে কোনো রিলেশন আছে কিনা। যদি দেখা যায় ওটাকে টর্ট করার পরে ওইটা মোবাইল হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে মাসেলের সাথে কোনো রিলেশন নাই। কিন্তু টর্ট করার পর যদি দেখা যায় যে না এটা হচ্ছে কি যে আর মুভ করতেছে না, তাহলে বুঝতে হবে যে এটা মাসেলের সাথে রিলেশন আছে। ঠিক আছে, এরপর গেল, এরপর হচ্ছে কি যে আমাদের দেখতে হবে যে আন্ডারলাইন কোন স্ট্রাকচারের সাথে সে অ্যাটাচড কিনা, অ্যাটাচড হলে কোন স্ট্রাকচারের সাথে অ্যাটাচ সেটা একটু দেখতে হবে। আর লাস্ট যেটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টেস্ট, যেমন হচ্ছে কি যে এটা ফ্লাকচুয়েট কিনা। ফ্লাকচুয়েশনটা আপনি 2 আঙ্গুল দিয়ে করবেন, কারণ আমরা যেরকম হার্নিয়া বা হাইড্রোসিল ক্ষেত্রে করি ওইভাবে করা যাবে না, এখানে জাস্ট 2 আঙ্গুল দিয়ে করবেন। আগে আমরা যেটা করতাম 4টা আঙ্গুল বসাই করতাম, কিন্তু এত ছোট লাম্প হতে পারে আপনি ফ্লাকচুয়েশন নাও করতে পারেন। বিশেষ করে একটা ছোট সেবাসিয়াস সিস্ট আপনি তো ফ্লাকচুয়েশন করার জায়গায় পাবেন না। তারপরে হচ্ছে কি যে ট্রান্সইলুমিনেশন টেস্ট করতে হবে। ট্রান্সইলুমিনেশনের জন্য আপনারা চোঙ্গা বানাইতে হবে। চোঙ্গাটা বিভিন্ন সাইজের হতে হবে, আপনার যেরকম লাম্প ওরকম টাইপের চোঙ্গা হতে হবে, তাই বিভিন্ন সাইজের কতগুলো চোঙ্গা বানায় রাখবেন। পালসেটালিটি অর্থাৎ ডিজিটাল নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা আপনার দেখতে হবে অবশ্যই। এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। কি করতে হবে? যেমন হাতের মধ্যে একটা লাম্প, আপনার দেখতে হবে যে হাতের মধ্যে সে সেন্সেশনটা কেমন আছে। তারপর বলতে হবে যে মুভমেন্ট গুলা জাস্ট গ্রস মুভমেন্ট, বলবেন যে আপনি হাত মুভ করেন, হাত সোজা করেন। তারপর আপনি আঙ্গুল দিয়ে দেখবেন যে পেশেন্টকে বলবেন চোখ বন্ধ করতে, আঙ্গুল দিয়ে দেখবেন যে সে বুঝতে পারে কিনা। তারপর একটু পালসটা দেখতে হবে, দেখতে হবে যে পালসটা ঠিক মতো আছে কিনা। এই জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবার জন্য কমন, এটা সবার জন্য কমন। এখন ইম্পর্টেন্ট কথা যে আমরা বিভিন্নটার ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস দেখি, ঠিক আছে, আমরা পার্থক্য করার জন্য যে এটা আসলে কি। যেমন আমরা যদি হচ্ছে কি যে আমরা পালসেটাইলিটি দেখতে পারি কোনো আর্টেরিওভেনাস ফিস্টুলা হলে, তাহলে সেটা দেখা যাবে যে এখানে হচ্ছে কি যে পালসেটাইল থাকবে, এবং হচ্ছে পালসের কারণে আমার আঙ্গুলটা আপনি যখন চাপ দিবেন আঙ্গুলটা সরে যাবে। পালস দেওয়ার জন্য আঙ্গুলটা কিন্তু আস্তে আস্তে সরে যাবে। স্লিপিং সাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই সহজ একটা জিনিস। আপনি হচ্ছে লাম্পের গায়ে চাপ দিবেন, লাম্পটা যদি সরে যায় তাহলে বুঝতে হবে স্লিপিং সাইনটা পজিটিভ। স্লিপিং সাইনটা কোন লাম্পের ক্ষেত্রে পজিটিভ হয় কে বলতে পারবে? স্লিপিং সাইন কোন ক্ষেত্রে? Lipoma. ভেরি গুড।
লাইপোমার ক্ষেত্রে পজিটিভ, ভেরি গুড। কিন্তু এখন আমরা লাইপোমার জন্য এই স্লিপিং সাইনের কথা বলি না, আমরা বলি যে আমাদের বিএসসি মধ্যে থাকার সময় স্যাররা এটা খুব ইয়া করে, কিন্তু এখনো হয়তো অনেক স্যার এটা শুনতে চায়। সেটা হচ্ছে আমরা বলি কনসিস্টেন্সিটা যদি লোবুলেটেড হয় তাহলে বলা হয় যে এটা একটা লাইপোমা। মানে অনেকগুলো ছোট 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 লাইপোমা একসাথে থাকে, তো লোবুল থাকে, তো লাইপোমার ক্ষেত্রে হচ্ছে কি যে কনসিস্টেন্সিটা যদি আপনার লোবুলেটেড হয় বুঝতে হবে যে এটা একটা লাইপোমা। এরপর হচ্ছে কম্প্রেসিবিলিটি। আপনি চাপ দিয়ে দেখবেন, চাপ দিয়ে দেখবেন যে আসলে কম্প্রেস হয় কিনা। আপনি চাপ দিলেন, দেওয়ার পরে চলে গেল, আবার হাত সরানোর পর ফেরত আসলো, এরকম যদি একটা লাম্প পান সেটা আসলে কি হবে? আপনি একটা লাম্প পেলেন, আপনি চাপ দিলেন, চাপ দেওয়ার পরে লাম্পটা সরে গেল, আবার হাত সরালেন, আবার ওই জায়গায় এসে লাম্পটা অ্যাপিয়ার করলো। এই কম্প্রেসিবিলিটিটা আসলে কার ক্ষেত্রে পজিটিভ হয়? আপনারা এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা একটা হেমানজিওমার ক্ষেত্রে পজিটিভ হয় কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, আর অসকালটেশন আমাদের লাগবে না। অসকালটেশন শুধুমাত্র কারো ক্ষেত্রে আসলে এখন আমরা অসকালটেশন এইসব লাম্পের ক্ষেত্রে তেমন একটা করি না। তাহলে এইখানে একটা বর্ণনা দেওয়া আছে, দেখেন কি সুন্দর করে, অন ইন্সপেকশন দেয়ার ইজ এ সিঙ্গেল হেমিস্পেরিক্যাল লাম্প, অথবা হেমিস্পেরিক্যাল হইলে হেমিস্পেরিক্যাল লিখবেন, না হইলে লিখবেন না। তাহলে তারপর লিখবেন হচ্ছে অন দা ডরসাম অফ দা ফোর আর্ম, অথবা অ্যান্টেরিয়র সারফেস অফ দা ফোর আর্ম, অথবা ভোলার সারফেস অফ দা ফোর আর্ম, অথবা ডরসাম অফ দা রিস্ট, অথবা অ্যান্টেরিয়র সারফেস অফ দা রিস্ট, অথবা ব্যাক অফ দা নেক, অথবা হচ্ছে কি যে ইন দা ফ্রন্ট অফ দা নেক, অথবা ইন দা ব্যাক, আপার পার্ট অফ দা ব্যাক, এই জায়গাটা বলবেন। তারপর কতটুকু মেজার্স, 2 × 2 সেন্টিমিটার অথবা 1 × 2 সেন্টিমিটার। দ্যার ইজ ওভারলাইং স্কার মার্ক, সাইনাস, আলসারেশন অর ডিসচার্জ। এই জিনিসগুলো থাকলে এগুলো উল্লেখ করতেই হবে। ঠিক আছে, এগুলো উল্লেখ করতে হবে। তারপর লিখতে হবে ইজ দ্য লাম্প টেন্ডার অর নন টেন্ডার। আপনি চাপ দিচ্ছেন, পেশেন্টের মুখের দিকে তাকাতে হবে, পেশেন্ট ব্যথা পাচ্ছে কিনা, তাহলে আপনি বুঝতে হবে যে এটা টেন্ডার নাকি নন টেন্ডার। একটা সেবাসিয়াস সিস্ট কখন টেন্ডার হবে কে বলতে পারবে? যখন যদি সেবাসিয়াস সিস্টে ইনফেক্টেড হয়ে যায় তখন। ভেরি গুড, তুমি তো সব পারো, মাশাআল্লাহ। এটা সবাই শুনছেন তো? সেবাসিয়াস সিস্ট যখন ইনফেক্টেড হয়ে যাবে তখন কিন্তু এটা পেইনফুল হয়ে যাবে, তখন আপনার কিন্তু বর্ণনাটাও চেঞ্জ হয়ে যাবে, ওভারলাইং স্কিনটা রেড থাকবে। তারপর হচ্ছে, আচ্ছা এটা আমরা সবকিছু বলতেছি, কিছুক্ষণ পরে বলি, আগে এটা দেখাই। এই সেবাসিয়াস সিস্টটা শুধুমাত্র হচ্ছে ইনফেক্টেড হলে তখন শুধুমাত্র পেইনফুল হবে, অর্থাৎ তখন আপনি টেন্ডার পাবেন লাম্পটা। এছাড়া বেশিরভাগ লাম্পই কিন্তু নন টেন্ডার। তারপর হচ্ছে ওভারলাইং স্কিন কন্ডিশনটা দেখতে হবে, এটা কি ওয়ার্ম নাকি হচ্ছে কি যে কোল্ড, নাকি কি ধরনের ওভারলাইং স্কিনটা দেখতে হবে। আপনি যখন টেম্পারেচার দেখবেন তখন আপনার বুঝতে হবে যে এটা আসলে ওয়ার্ম কিনা। তারপর সারফেস ইজ স্মুথ এন্ড ক্লিয়ারলি ডিফাইন্ড মার্জিন। আপনার যদি সেবাসিয়াস সিস্ট হয় এটা হচ্ছে কেমন হবে, সারফেসটা স্মুথ থাকবে, ক্লিয়ার মার্জিন থাকবে। একটা গ্যাংলিয়ন হলে গ্যাংলিয়নটা হচ্ছে কি যে সারফেসটা স্মুথ হবে, ক্লিয়ার মার্জিন থাকবে। কনসিস্টেন্সিটা দেখতে হবে, কনসিস্টেন্সি বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন। যেমন আমরা যদি বলি আমাদের হচ্ছে লাইপোমার ক্ষেত্রে কনসিস্টেন্সিটা সফট, তারপরে হচ্ছে একটা সেবাসিয়াস সিস্টটা সাধারণত আমরা বলি যে সফট টু ফার্ম, অথবা হচ্ছে কি যে একদম সিস্টিক হতে পারে যদি এখানে ইনফেকশন হয়ে জিনিসটা হচ্ছে লিকুইফাইড হয়ে যায়। কন্টেন্টটা লিকুইফাইড হয়ে গেলে আপনি দেখবেন যে এটা একদম নরম হয়ে গেছে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে সফট। ঠিক আছে, আর হচ্ছে ওভারলাইং স্কিনের সঙ্গে অ্যাটাচ কিনা, আন্ডারলাইং স্ট্রাকচারের সঙ্গে অ্যাটাচ কিনা, পালসেটাইল কিনা, পালসেটাইল অর নন পালসেটাইল। ঠিক আছে, এইটা একটু আপনাদের দেখতে হবে। তারপর লাস্টে বলতে হবে যে ডিস্টাল নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা ইনটেক্ট কিনা, অথবা যদি কোনো কারণে কোনো ডিস্টাল নিউরোভাস্কুলার স্ট্যাটাসটার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি থাকে এটা উল্লেখ করতে হবে। তাহলে দিস আর দ্য পয়েন্টস অ্যাপ্রোচ টু এ লাম্প। এখানে একটা ছন্দ দেওয়া আছে, এ সেক্টর। এসে হচ্ছে সাইট, সাইজ, শেপ, স্কার, স্কিন চেঞ্জ, সারফেস। ইতে এজ, এক্সপান্সিবিলিটি, কালার, কনসিস্টেন্সি, কম্প্রেসিবিলিটি, টেন্ডারনেস, টেম্পারেচার, ট্রান্সমিবিলিটি। এই পয়েন্টগুলো আপনার অবশ্যই 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 দেখতে হবে। আলসার এক্সামিনেশনে দেখেন লেখা আছে বেজ, এইচ এবং ডিসচার্জ। বেড মনে রাখার জন্য বেড। এবার আমরা একটু অন্য বিভিন্ন লাম্প গুলা নিয়ে একটু দেখি যে বিভিন্ন লাম্প গুলার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে, আমাদের এটা একটু দেখতে হবে।
আচ্ছা, এবার আমরা একটা চলে আসি লাইপোমা। লাইপোমাটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো লাইপোমার ক্ষেত্রে কেমন হতে পারে? লাইপোমা দেখার আগে একটা জিনিস মনে রাখবেন, পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে আপনার এই চাকাটা আর কোথাও আছে কিনা। কারণ একটা পেশেন্টের, বেশিরভাগ পেশেন্টের, আপনি মোটামুটি নিশ্চিত থাকেন বেশিরভাগ পেশেন্টের কিন্তু আপনার লাইপোমা থাকে অনেক বেশি পরিমাণে, একটা থাকে না, অনেকগুলো জায়গায় থাকে। ঠিক আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি জিজ্ঞেস করবেন কয়টা আছে, এটাই নাকি আর কোথাও আছে কিনা। তারপরে আপনি দেখেন এটা কিন্তু দেখতে হেমিস্ফেরিক্যাল হবে, এইটার ক্ষেত্রে কিন্তু আপনি হেমিস্ফেরিক্যাল পাবেন। ওভারলাইং স্কারমার্ক আছে কিনা দেখতে হবে। আপনার যদি ঠিকমতো লাইপোমাটা আগে সার্জারি করা হয়, ক্যাপসুলটাকে আপনি বের করে না নিয়ে আসেন, ক্যাপসুল থেকে যদি ভালো মতো বের করে না নিয়ে আসেন, তাহলে ওখান থেকে আবার হতে পারে। পালপেশন, পালপেশন আপনি যেটা পাবেন এটা স্মুথ হবে এবং লোবুলেটেড হবে। স্মুথ লোবুলেটেড, এটা সাধারণত সফট হয়, নট ফার্ম। যদি বিভিন্ন ইন্ট্রা ভিতরে কোনো কানেকশন থাকে, তাহলে আপনি এটা কনফার্ম যে আপনি সফট পাবেন। কিন্তু এটা কিছু কিছু এক্সেপশন আছে, ওই এক্সেপশন গুলো পরীক্ষা হলে থাকবে না, আপনি এটাকে সফট হিসেবে এটাকে বর্ণনা করবেন। ওয়েল ডিফাইন্ড এজ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটার এজটা বা ধারগুলা কিন্তু ওয়েল ডিফাইন্ড থাকে। মোবাইল থাকবে, মোবাইল থাকবে সকল ডিরেকশনে, যেহেতু এটা সাবকিউটিনাস এবং সাধারণত কোনো আন্ডারলাইং মাসেল বা ওভারলাইং স্ট্রাকচারের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে না, তাই এটা সব দিকে মুভ হবে। মুভমেন্টটা আমরা কিভাবে দেখবো? আমরা একটা লাম্পকে ধরে পাশাপাশি এবং সামনে পিছনে নাড়ায় দেখবো, দেখবো যে হচ্ছে এটা মুভ করে কিনা। ঠিক আছে, এই মোবিলিটিটা আমাদের দেখতে হবে। স্লিপিং সাইন, আপনি এক পাশে চাপ দিতে হবে, চাপ দেওয়ার পর দেখতে হবে যেটা সরে যায় কিনা। স্লিপিং সাইনের ক্ষেত্রে মনে রাখবেন যে ছোট লাম্প হলে কিন্তু এটা পজিটিভ হয়, কিন্তু এই যে পিঠের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যদি এরকম বড় লাম্প থাকে, আপনি স্লিপিং সাইনটা পজিটিভ নাও পেতে পারেন, স্লিপিং সাইনটা পজিটিভ নাও পেতে পারেন। তাহলে এখানে একটা বর্ণনা দেওয়া আছে, কি বর্ণনা লেখা আছে? মিস্টার এক্স, a young gentleman on inspection, there is a hemispherical lump over the right scapula measuring 10 to 8 centimeter, no scar, punctum, ulceration or discharge or any overlying on surrounding skin changes. On palpation, the overlying skin is not warm, non-tender, surface is lobulated, দেখছেন? তারপর consistency is soft, তারপর হচ্ছে not attached to the overlying skin or underlying structure, it is mobile in all direction, positive sleep sign, it is not transilluminable. আপনি ট্রান্স ইলুমিনেশন টেস্ট কাদের ক্ষেত্রে করতে হবে, কে বলতে পারবে? কোন লাম্পের ক্ষেত্রে আমরা ট্রান্স ইলুমিনেশন টেস্ট করা উচিত? যদি সিস্টিক লাম্প হয় তাহলে হ্যাঁ, ট্রান্সফার। এই তো আগুন পুরো একদম। শুধুমাত্র সিস্টিক লাম্পের ক্ষেত্রেই, সিস্টিক লাম্পের ক্ষেত্রে আমরা ট্রান্স ইলুমিনেশন টেস্ট করব, অন্য লাম্পের ক্ষেত্রে করাটা ম্যান্ডেটরি না। আপনি চাপ দেওয়ার পর যদি মনে হয় এটা সিস্টিক, তাহলে এটা করবেন। এখন আমাকে বলেন কিভাবে বুঝবেন যে একটা লাম্প সিস্টিক, সফট নাকি ফার্ম নাকি হার্ড, কে বলতে পারবে? ওটা তো হাত দিলে বোঝা যায় মানে কিরকম Fluid ভাবে। থাকলে fluid থাকলে soft, জানি। তুমি fluid একটা তোমার content বডি স্ট্রাকচারের সাথে একটু মিলাই বলো তো কোন জায়গা থেকে কোনটা হবে। আমরা একটা জিনিস বলি না, এটা কে বলতে পারবে? আমরা বলি না যে আপনার মাসেল যেটা, আপনার ধরেন পায়ের মধ্যে আপনি মাসেলকে চাপ দিলে যে ফিলিংটা হবে এটা কেমন হবে? এটা হচ্ছে ফার্ম। তারপরে হচ্ছে আপনি যদি বোনসকে যদি চাপ দেন, যে ধরনের ফিলিংস হবে এটা একটা হচ্ছে হার্ড। আর হচ্ছে কি আছে সফট, সফট কেমন হবে বলেন তো? সফট হচ্ছে কি আমরা বলে থাকি যে হচ্ছে সাধারণত এর চেয়ে যদি নরম কনসিস্টেন্সি, বিশেষ করে হচ্ছে কি কোনো জায়গায় যদি ফ্যাট বেশি থাকে ওই জায়গায় চাপ দিয়ে দেখবেন যে ওটা একটু নরম কনসিস্টেন্সি, ওটাকে আমরা বলবো হচ্ছে সফট। আর আরেকটা বিশেষ করে সফট আপনি কোথায় পাবেন? কানের লতি, কানের লতিতে চাপ দিয়ে দেখেন এখানে যে ফিলিংসটা হবে এটা হচ্ছে সফট। আর লাস্ট ওয়ান ইজ দা সিস্টিক। সিস্টিক হচ্ছে কি যে আপনি আপনি ধরলাম যে একটা বেলুনের মধ্যে পানি ঢুকালেন, পানি ঢুকানোর পরে আপনার বেলুনের মধ্যে চাপ দিলে যে ধরনের একটা ফিলিংস হবে এটা হচ্ছে একটা সিস্টিক ইনকনসিস্টেন্সি। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু আরেকটা জিনিস এবার আমরা আরেকটাতে যাই। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে একটা লাইপোমা আপনি পেলেন, আপনি আপনার ট্রিটমেন্ট কি হবে বলেন তো? লাইপো এক্সিশন।
হ্যাঁ এক্সিশন করবা, ভেরি গুড সঞ্জিদা। তুমি এক্সিশন বলার পরে এটা যোগ করতে পারো কি আন্ডার কি লোকাল অ্যানেস্থেসিয়া করা হবে, নাকি হচ্ছে কি যে কোনো কারণে যদি লাম, বেশিরভাগ ক্ষেত্রে লাইপোমা ছোট সাইজে থাকে তো লোকাল লোকাল দিয়ে করা হয়। আর যদি কোনো কারণে বিশাল বড় অনেক বড় লাইপোমা আমরা কিন্তু পাই, সেখানেও চেষ্টা করা হয় লোকাল দিয়ে করার জন্য। কিন্তু সবসময় যে একই রকম হবে তা না, কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে এক্সিশন অফ দ্য লাইপোমা আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, এবার আমরা আসি সেবাসিয়াস সিস্ট। সেবাসিয়াস সিস্টের ক্ষেত্রে আমরা সেম টাইপে একই রকম পাবো। এটা হচ্ছে সলিটারি হবে, হেমিস্ফেরিক্যাল হবে, সাইডটা দেখতে হবে কোথায়। তারপর হচ্ছে কি যে এইখানে একটা লাইন লেখা আছে পাম এবং সোলের মধ্যে থাকবে না। ঠিক আছে, পাম এবং সোলের মধ্যে কেন থাকবে না কে বলতে পারবে? হেয়ার ফলিকল নাই। ওখানে সেবাসিয়াস গ্ল্যান্ডস Very good. থাকে। তাহলে এখন আমাকে উত্তর দিতে হবে সবচেয়ে কমন কোন জায়গায় এটা হয়। তোমার একটা আনসার ছিল যে হেয়ার ফলিকল নাই, তাহলে বেশি কোন জায়গায় হবে যেখানে হেয়ার ফলিকল বেশি? আমাদের 2-3টা জায়গা বলো যেখানে হেয়ার ফলিকলটা বেশি থাকে। লিম গুলো হতে পারে, স্কাল্প। ইয়েস, ভেরি গুড, স্কাল্পে সবচেয়ে বেশি হয়। আর কোথায় হতে পারে? আর একটা হচ্ছে কি স্ক্রোটামে, ওই এইসব জায়গায় হেয়ার ফলিকল বেশি থাকে, এইসব জায়গায় এটা হতে পারে। আচ্ছা, সেবাসিয়াস সিস্টের ক্ষেত্রেও সেম জিনিস। এখন একটা জিনিস শুধু থাকে, একটা হচ্ছে পাংটাম থাকতে পারে সেবাসিয়াস সিস্টের ক্ষেত্রে। পাংটাম থাকতে পারে। এই পাংটামটা কি? হেয়ার ফলিকলের যে মাথাটা থাকে ওইটা, ওই জায়গাটাই হচ্ছে পাংটাম। ওই পাংটামটা শুধু এখানে থাকে। এমনকি আমরা ছোটবেলায় পড়ে আসছি যে সেবাসিয়াস সিস্ট কিভাবে ডায়াগনোসিস করব, 2-3টা জিনিস দিয়ে। একটা হচ্ছে পাংটাম থাকে, 2 নাম্বার যেটা সেটা হচ্ছে এটা কনসিস্টেন্সি দিয়ে। কনসিস্টেন্সিটা কেমন হবে? যদি ইনফেক্টেড না হয় সেক্ষেত্রে এটা কেমন থাকবে? এটা হচ্ছে সাধারণত আমরা এখানে লেখা আছে ফার্ম, এটা হচ্ছে সফট থেকে ফার্ম। সফট হতে পারে, ফার্ম হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা ব্যাখ্যা করি এভাবে। ধরো তুমি একটা আলু আটার দলা বানাইছো, আটার দলাটার মধ্যে চাপ দিলে কেমন হবে? আঙ্গুলটা দেবে যাবে না? এটাকে বলা হয় কি ধরনের ফিলিংস হবে? পুটি লাইক ম্যাটেরিয়াল, ভিতরে একটা নরম ম্যাটেরিয়াল থাকে, ওটার মধ্যে চাপ দিলে হচ্ছে কি যে এটা দেবে যায়। তো সফট থেকে ফার্ম এই ধরনের একটা ফিলিং, কনসিস্টেন্সি এটা থাকে। ঠিক আছে, আর এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু ওভারলাইং স্কিনের সঙ্গে অ্যাটাচড, নট আন্ডারলাইং স্ট্রাকচার। লাইপোমা কিন্তু ওভারলাইং স্কিন বা আন্ডারলাইং স্ট্রাকচারের সঙ্গে অ্যাটাচ ছিল না। মোবাইল ইন অল ডিরেকশন, সবকিছু লেখা আছে, এটা জাস্ট একবার পড়ে নিলে মুখস্থ হয়ে যাবে। মার্জিন গুলা কিন্তু ওয়েল ডিফাইন্ড হবে, স্মুথ সারফেস থাকবে। এইখানে একটা জিনিস আমাদেরকে জিজ্ঞেস করছিল পরীক্ষার সময় যে পাংটাম কি সবসময় পাওয়া যাবে? না, পাংটাম সবসময় পাওয়া যাবে না। তাহলে পাংটাম হচ্ছে কি যে কোথায় পাওয়া যাবে না? স্কাল্পে পাংটাম পাওয়া যায় না। ভেরি গুড, এ তো পুরো আগুন। কি রে ভাই, সবই তো পারো তোমরা। তাহলে কেন পাওয়া যাবে না এটাকে আমরা কি বলবো? আসলে কেন পাওয়া যাবে না এটা কোনো অ্যান্সার না, তখন এটাকে আমরা কি বলি? এইটাই আমাকে পরীক্ষা হলে জিজ্ঞেস করছিল এবার। এটার নাম হচ্ছে কি ট্রাইচিলেমাল সিস্ট। তাহলে যেখানে আমরা পাংটাম পাবো না সেটাকে বলা হয় হচ্ছে ট্রাইচিলেমাল সিস্ট। ভেরি গুড, আমি খুব খুশি হলাম শুনে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি যে মোটামুটি আমরা এটা পড়ে ফেললাম। এখন হচ্ছে যে 2টা এক্সেপশন, যেমন আমি এবার পরীক্ষা দেওয়ার সময় যেটা দেখতে পেলাম, এটা ছিল সেবাসিয়াস সিস্ট, কিন্তু একটা ঝামেলা হয়েছিল। ঝামেলাটা কি? এটা একটা ইনফেক্টেড সেবাসিয়াস সিস্ট ছিল। এখন আমাকে একজন বলেন সেবাসিয়াস সিস্ট, আর আপনি পরীক্ষা করতে গিয়ে পেলেন ইনফেক্টেড সেবাসিয়াস সিস্ট, আপনার পরীক্ষার মধ্যে কি কি চেঞ্জ আসবে এবং কোনো কিছু যোগ করা লাগবে কিনা? কেউ বলেন তো একজন সুন্দর করে। সেবাসিয়াস সিস্ট যদি ইনফেক্টেড হয় তাহলে সেখানে টেন্ডারনেস থাকবে, তখন ভেরি গুড। আর মোবাইলিটি, ওভারলাইং স্কিনটা কেমন হবে? আগে তো ইন্সপেকশন, ওভারলাইং স্কিনটা কেমন হয়ে যাবে? রেড কালার। রেড রেড কালার থাকবে। তারপরে তারপর সেবাসি ওটা যদি পাংটামের সিক্রেশনে থাকতে পারে। আর দেখা যেতে পারে যে পালপেশনে, পান্থ ওখান থেকে পাস বের হয়ে আসতেছে। জি, আর আর পালপেশন কনসিস্টেন্সিটা কেমন থাকবে? কনসিস্টেন্টলি সিস্টিক থাকবে।
সিস্টিক থাকবে। সিস্টিক থাকলে আমরা অবশ্যই কোন টেস্টটা করব, আমরা এমনিতেও করে ফেলবা। আমরা বলি যে তোমাদের এইগুলা নিয়ে কনফিউশন থাকে, আমার পরীক্ষার সময় আমার খুব কনফিউশন ছিল, ফ্লাকচুয়েশন টেস্ট সব জায়গায় করবো কিনা বা অন্য ট্রান্সফরমেশন টেস্ট করবো কিনা। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফ্লাকচুয়েশন টেস্ট করে ফেলবো, এটা কেউ স্যার তোমার ওখানে একদম চোখ দিয়ে তাকায় থাকবে না যে কি করতেছো না করতেছো, তুমি করে ফেলবা। তোমার যদি ডায়াগনোসিস আগে থেকে মুখস্থ থাকে তাহলে বলে দিবা, ঠিক আছে। আর না থাকলে, যেমন এই ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন টেস্টটা পজিটিভ হবে, কারণ এটা সিস্টিক কনসিস্টেন্সি। তারপর 2 নাম্বার যে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি, এই ক্ষেত্রে কি করতে হবে, এখানে লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে, কারণ এটা ইনফেক্টেড। অন্যান্য জায়গায় নন ইনফেক্টেড হলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে লিম্ফ নোড এক্সামিনেশনে কোনো আসে না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের করতে হবে। আর হচ্ছে ট্রান্স ইলুমিনেশন টেস্ট করতে হবে, তাহলে এই জিনিসগুলো যেন ভুল না যায়, আমি যেগুলো যেগুলো বলতেছি এখানে সবকিছু লেখা আছে মোটামুটি, তারপরে এটা করতে হবে। এবার আমাকে বলতে হবে যে এটা ট্রিটমেন্টটা কি হবে। ট্রিটমেন্টটা হচ্ছে এক্সিশন করব। এক্সিশনের জন্য আমরা কি করব, আমরা ইলিপ্টিক্যাল ইনসিশন দিয়ে এক্সিশন করব। এটা নাও জিজ্ঞেস করতে পারে, একটা ইলিপ্টিক্যাল ইনসিশন এরকম, এইভাবে ইলিপ্টিক্যাল একটা ইনসিশন দিয়ে। কিন্তু আমরা লাইপোমার ক্ষেত্রে সাধারণত একটা সিঙ্গেল ইনসিশন দিই, বড় লাইপোমা না হলে সিঙ্গেল ইনসিশন দিয়ে এটাকে এক্সিশন করা যায়। আচ্ছা, তাহলে আমাদের আর এখান থেকে আর কিছু পড়া লাগবে না, এখানে বর্ণনা দেওয়া আছে, এটা মুখস্থ করে ফেলবা পরীক্ষার আগের দিন সবাই, সুন্দর করে বর্ণনাটা মুখস্থ করে ফেলবা। এটা বর্ণনাটা মুখস্থ রাখলে পরীক্ষার সময় সুন্দর করে একটা প্রেজেন্টেশন করলে স্যাররাও খুশি হয়ে যায়। এবার আমরা সেই গ্যাংলিয়নটা কোথায় পাবা সবচেয়ে বেশি, এই যে হাতে যেখানে দেখাচ্ছে এখানে ছাড়াও এই মাঝখান পয়েন্টে ডরসাম অফ দ্য রিস্টের মধ্যে পাবা, খুব কমন একটা জিনিস। তাহলে সেই একই রকম স্মুথ সারফেস, ওয়েল ডিফাইন্ড মার্জিন, তারপর হচ্ছে সফট ফ্লাকচুয়েন্ট, এটা ফ্লাকচুয়েন্ট হবে। তারপর ট্রান্সফরমেশন টেস্টটা করতে পারো, ট্রান্সফরমেশন পজিটিভ হতে পারে নাও হতে পারে, ওভারলাইং স্ক্রিনের সঙ্গে অ্যাটাচ না। তারপর মুভমেন্ট হবে, এখন আমাকে এখানে একটা ঝামেলা আছে, মুভমেন্টটা কি সকল ডিরেকশনে হবে নাকি হবে না? সকল ডিরেকশনে হবে না, যে নার্ভের সাথে লাগানো আছে ওদিকে মুভমেন্ট হবে। ওভারলাইং টেন্ডনের সাথে লাগানো থাকলে তাহলে কি হবে না, শুধু টেন্ডন বরাবর, টেন্ডনের এক্সিস বরাবর এটা মুভ করবে, কিন্তু অন্যদিকে এটা মুভ করবে না। তার মানে এটা লংগিটিউডিনাল অ্যাক্সিস এটা মুভ করবে, কিন্তু হরাইজন্টাল অ্যাক্সিস এটা মুভমেন্ট হবে না, ঠিক আছে। তাহলে আবারও সেই বর্ণনা দেওয়া আছে। আচ্ছা, এইটার সাথে লেখা আছে যেমন হেমিস্ফেরিক্যাল মার্স অন দা ডরসাম অফ দা লেফট রিস্ট, ইট ইজ 3 to 10 সেন্টিমিটার, নো স্কার, পালপেশনে কোনো টেন্ডন না, স্মুথ clearly defined margin, not attached to the overlying structure, attached to the underlying structure, টেন্ডনের সাথে অ্যাটাচ থাকতে পারে। ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ হতেও পারে নাও হতে পারে, কোনো সমস্যা নেই, পজিটিভ হতেই হবে তা না, ঠিক আছে। তাও এইখানে যদি ট্রিটমেন্ট বলা হয়, ট্রিটমেন্ট আমরা কি করব, যদি বলা হয় এইটার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে, আমরা প্রথমে কি করব, যদি কোনো অ্যাসিম্পটোমেটিক হয় তাহলে আমরা লিভ মানে রেখে দিব, আর কোনো কিছু করব না। আমরা যেটা করতে পারি যে আমরা অ্যাসপাইরেশন করতে পারি, তারপর আমরা দেখতে পারি যেটা আবার দেখা দেয় কিনা। সাধারণত অ্যাসপাইরেশন করে লাভ হয় না, আবার চলে আসছে। আমরা একটা করতে পারি যে এটার মধ্যে অ্যাসপাইরেশন করে আমরা স্টেরয়েড ইনজেকশন দিয়ে দিতে পারি এখানে। এবার আমরা আসি বেসাল সেল কার্সিনোমা। বেসাল সেল কার্সিনোমাটা সবচেয়ে কমন জায়গাটা মনে রাখবেন, তাহলে আপনার পরীক্ষায় অ্যান্সার করতে সহজ হবে, বুঝতে সহজ হবে। আপনি অন্যান্য লাম্পগুলা সাধারণত পাবেন, আমি পজিশন গুলো বলে দিছি, বেসাল সেল কার্সিনোমাটা পাবেন আপনি ফেসের মধ্যে, এটার বাইরে পাওয়াটা একটু অসম্ভব, বিশেষ করে আমাদের অ্যাঙ্গেল অফ দা লিপ থেকে তারপর ট্র্যাগাস পর্যন্ত দুই দিকে লাইন টানলে উপরে পার্ট, আপার পার্টে, এই জায়গার কোন এক জায়গায় আপনি এই বেসাল সেল কার্সিনোমাটা পেতে পারেন, এই জায়গার কোন এক জায়গায় আপনি বেসাল সেল কার্সিনোমাটা পেতে পারেন। তো বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা কালারটা, এটা কিন্তু পিয়ারলি দেখতে মনে হবে যে একটা, আমরা কি বলি এটা পিয়ারলি মানে হচ্ছে মুক্তার মতো, আর হচ্ছে একটু একটু ইনফ্ল্যামড রেড কালার থাকতে পারে, সারাউন্ডিং ভেসেলগুলো ডাইলেটেড থাকে, তো এই জন্য হচ্ছে পিয়ারলি রেড কালার থাকতে পারে। আর এটার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে রোলড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এইটা এই দুইটা জিনিস, আর বাকিগুলো মোটামুটি পারবেন, এখানে যা লেখা আছে তা দিয়ে আপনার মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, এখন আমাকে বলতে হবে যে এই বেসাল সেল কার্সিনোমাটা ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেটা আমাদের একটু মনে রাখতে হবে, যেটা আমাদের আজকে আমরা পড়বো, ঠিক আছে। যেমন কোন জায়গায় হয়, তারপরে এটা মেটাস্টাসিস হয় কিনা, তারপরে হচ্ছে কি যে পালপেশনের সময় আমরা হচ্ছে কি যে লিম্ফ নোড দেখা লাগবে কিনা,
তারপরে হচ্ছে কি যে আর কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলা কি, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে এইটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে বেজাল লেয়ার অফ দ্য এপিডার্মিস থেকে উৎপন্ন হয়। আপনি বলবেন বেজাল লেয়ার অফ দ্য এপিডার্মিস, এটা মেটাস্টাসিস কখনোই করে না, সাধারণত সান এক্সপোজড এরিয়াতে এটা হতে পারে। কি কি কারণে এটা সিনড্রোম, আর অ্যাকোয়ার্ড হচ্ছে সানলাইট, প্রিভিয়াস রেডিওথেরাপি, এই সকল ক্ষেত্রে এটা হতে পারে। খুব কমনলি যেটা হয় এলডারলি পার্সনদের ক্ষেত্রে, আর এটা খুব স্লোলি গ্রো করে আর লোকালি ইনভেসিভ। স্লোলি গ্রো হয়, লোকালি ইনভেসিভ, মেটাস্টাসিস হয়ই না। বলবেন যে মেটাস্টাসিস রেয়ারলি মেটাস্টাসাইজ, এই তিনটা লাইন কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, আপনার ছবি দেখেন, এখানে সুন্দর করে দেওয়া আছে বেজাল সেল কার্সিনোমার ছবি একটা দেওয়া আছে, দেখেন এইখানে দেখেন এই যে রোল্ড এজ, পেঁচানো রুটি যেরকম ভাঁজ করলে যেরকম এজ হয় ওরকম রোল্ড এজ। এখানে আরেকটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা ছবি দেওয়া আছে। তাহলে ফেসের মধ্যে কোনো যদি এরকম পান, আপনি আগে ধরে নেবেন যে বেজাল সেল কার্সিনোমা হতে পারে। ঠিক আছে, আর অন্যান্য জায়গার ক্ষেত্রে আমি যেভাবে বললাম, যেমন হেয়ার যেখানে বেশি ওখানে দেখবেন সেবাসিয়াস সিস্ট। তারপর হচ্ছে লাইপোমাটা সাধারণত হচ্ছে কি যে দেখলেই বোঝা যায়, লাইপোমাটা হচ্ছে কি যে সাবকিউটেনাস এবং দেখতে একটু গোলগাল মোটা সোটা লাগে দেখতে। ঠিক আছে, এই ধরনের যদি চেঞ্জ দেখেন তাহলে প্রথমে ডায়াগনোসিস এবং বর্ণনাটা মাথার মধ্যে নিয়ে ফেলবেন। এরপর আপনি এটাকে হচ্ছে কি যে সুন্দর করে এক্সামিনেশন করে এটা প্রকাশ করবেন। বেজাল সেল কার্সিনোমার ক্ষেত্রে মনে রাখতে হবে ট্রিটমেন্টটা কি। ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশনের সাথে আপনি অ্যাডিকুয়েট মার্জিন, এক্সিশন উইথ অ্যাডিকুয়েট মার্জিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা লোকালি ইনভেসিভ। আপনাকে অবশ্যই মার্জিনটা ক্লিয়ার থাকতে হবে, মার্জিনটা ক্লিয়ার থাকতে হবে। এবং এরপর কি করতে হবে, আপনাকে হচ্ছে এটাকে হিস্টোপ্যাথোলজির জন্য সেন্ড করতে হবে। যদি মার্জিন কোনো কারণে যদি দেখি যে ইনভলভড আছে, মার্জিনের মধ্যে ক্যান্সারটা ইনভলভ আছে, তাহলে আপনাকে আবারও কিন্তু এক্সিশন করতে হবে। তো এটা এরপরে আমরা এক্সিশন করার পর কি করব, এক্সিশন করার পর রেডিওথেরাপি দিতে পারি। এক্সিশন করার পরে আমরা রেডিওথেরাপি দিতে পারি। এখানে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। এবার আমরা সেই স্কোমাস সেল কার্সিনোমা। স্কোমাস সেল কার্সিনোমা দুই ধরনের ভাবে আসতে পারে। আপনি সাধারণত পাবেন একটা আলসার, যেটা আমি খুব কমনলি পাইছি, আমাদের পরীক্ষায় দিছিল একটা আলসার। আমাদের একটা পেশেন্ট ছিল, আমি যখন ফাইনাল প্রপ দিই, আমার মুখের মধ্যে একটা বিশাল একটা গ্রোথ, মুখের মধ্যে আবার দেখতে একটা সাথে একটা আলসার আছে ওই গ্রোথের চারপাশে। তো এই ধরনের একটা মাস পেলে আপনি ধরে নেবেন যেটা স্কোমাস সেল কার্সিনোমা হতে পারে। তো স্কোমাস সেল কার্সিনোমাকে আমরা পড়বো হচ্ছে আলসারের সাথে, এবং হচ্ছে কি যে চেষ্টা করবো স্কোমাস সেল কার্সিনোমার সাথে অন্য কি কি আলসার আছে এটা আমরা একটু জানার জন্য। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে একটা যদি আপনি মাথায় রাখবেন, যে জিনিসটা পরীক্ষায় না করলে আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ আসবে, সেটা হচ্ছে লিম্ফ নোড এক্সামিনেশন। আপনি চেষ্টা করবেন যে সারাউন্ডিং লিম্ফ নোড এক্সামিনেশন। যেমন একটা ব্রেস্ট ক্যান্সার দিছে, আপনি অবশ্যই এক্সিলারি এবং সার্ভাইকাল লিম্ফ নোড দুইটাকে এক্সামিনেশন করতে হবে। তারপরে হচ্ছে কি যে আমাদের যদি এরকম একটা ক্যান্সার আসে পায়ের মধ্যে একটা স্কোমাস সেল কার্সিনোমা, সেক্ষেত্রে আপনার ইঙ্গুইনাল লিম্ফ নোডটা দেখতে হবে, পপলিটিয়াল লিম্ফ নোডটা দেখতে হবে। তারপর হচ্ছে হাতের মধ্যে কোনোটা হলে আপনার হচ্ছে কি করতে হবে, আপনার হচ্ছে এখানে হচ্ছে কি যে ব্রাকিয়াল, আপনার হচ্ছে কি যে হাতের মধ্যে ব্রাকিয়াল যে লিম্ফ নোড আছে এগুলো আপনার দেখতে হবে। তারপরে হচ্ছে কি আপনার যদি নেকের মধ্যে বা ফেসের মধ্যে কোনো একটা লাম্প নিয়ে আসে, সেক্ষেত্রে আপনার সার্ভাইকাল এবং প্রি অরিকুলার পোস্ট অরিকুলার গ্রুপ অফ লিম্ফ নোড গুলোকে আপনার এক্সামিনেশন করে দেখতে হবে। এবার আমরা একটা আসি, সবচেয়ে কমন একটা জিনিস পেতে পারেন, সেটা হচ্ছে মার্জুলিন আলসার। মার্জুলিন আলসারটা আসলে কি জিনিস, কে বলতে পারবে? মার্জুলিন আলসারটা আসলে কি জিনিস? কে বলবে? ফারিয়া বলো তো, মার্জুলিন আলসারটা কি জিনিস? আচ্ছা, মার্জুলিন আলসারের ক্ষেত্রে আমি বলি, মার্জুলিন আলসারটা হচ্ছে লং স্ট্যান্ডিং কোনো আলসার থেকে, যদি ক্যান্সার ডেভেলপ করে। যেমন আপনার হচ্ছে পায়ের মধ্যে একটা বার্ন হয়েছিল, ওই বার্নটা কোনোভাবে শুকায় নাই। যেমন আমরা একটা পেশেন্ট পাইছিলাম, একটা মুক্তিযোদ্ধা, উনি হচ্ছে যুদ্ধের সময় একটা আঘাত পাইছিলেন পায়ের মধ্যে বা কোন এক জায়গায়, সে আঘাতটা থেকে ওইটা শুকায় নাই, ওইটা অনেকদিন পর্যন্ত একটা আলসার রয়ে গেছিল। ওই আলসার থেকে আস্তে 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 একটা স্কোমাস সেল কার্সিনোমা ডেভেলপ করছে। তাহলে কোন একটা ক্রনিক আলসার থেকে যদি স্কোমাস সেল কার্সিনোমা ডেভেলপ করে, তখন আমরা এটাকে বলি মার্জুলিন আলসার।
আরেকটা জিনিস যেটা আমি দেখাতে চাইছিলাম, নিউরোফাইব্রোমা। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, কারণ নিউরোফাইব্রোমাটাও কিন্তু খুব কমনলি পাওয়া যায়। একটা পেশেন্টে দেখা যায় নিউরোফাইব্রোমা, অনেক নিউরোফাইব্রোমা, সে কোনোদিন ভালো হয় নাই, সে দেখা যায় বিভিন্ন এক্সামিনেশনে ঘুরে বেড়ায়। তাহলে নিউরোফাইব্রোমাটাও কিন্তু আমাদের একটু জানতে হবে। তো নিউরোফাইব্রোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে ইনস্পেকশনে আপনি একটা স্ফেরিক্যাল একটা লাম্প পাবেন কোন একটা বডি একটা জায়গায়, এটা পিঙ্ক কালার, ওয়েল ডিফাইন্ড, টেম্পারেচারটা নরমাল থাকে, সারফেস স্মুথ থাকে, ফার্ম থাকে, রাবেরি থাকতে পারে। ঠিক আছে। আর হচ্ছে কি আপনাকে পরীক্ষা করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে এটা কি একটা জায়গায় আছে নাকি অনেক জায়গায় আছে। যদি অনেক জায়গায় থাকে তখন আমরা বলবো নিউরোফাইব্রোম্যাটোসিস, আর যদি একটা জায়গায় থাকে তাহলে আমরা বলবো নিউরোফাইব্রোমা। ঠিক আছে, এই টেস্ট গুলো আমরা করব, করার পর হচ্ছে আমরা চেষ্টা করবো যে ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য। আচ্ছা, নিউরোফাইব্রোমার ক্ষেত্রে আমাদের কয়েকটা লাইন মনে রাখতে হবে। নিউরোফাইব্রোমা হচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। সাধারণত আমরা বলে থাকি যে হচ্ছে এইটা আমাদের নার্ভের যে শীত আছে, ওই নার্ভ শীত থেকে এটা হচ্ছে ডেভেলপ হয়। ঠিক আছে, নার্ভ শীত থেকে হচ্ছে এরা ডেভেলপ হয়। প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা, যদি এরকম একটা লাম্প নিয়ে আসে, আপনাকে দেখালো যে এরকম একটা লাম্প, সেক্ষেত্রে আপনার কি হতে পারে, এটার নাম হচ্ছে প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, বিশেষ করে যখন কেস পাওয়া যায় না, এরকম কেস ঘুরে বেড়ায়, তখন এটা কিন্তু দিয়ে দেয়। তাই এই জিনিসটা খুবই ঝামেলাপূর্ণ, কিন্তু দেখেও ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনার সামনে হঠাৎ করে আসলো, আপনি ভয় পাওয়ার কিছুই নাই। আপনি কি করবেন, আপনি হচ্ছে সুন্দর করে ইন্সপেকশন করবেন। ইন্সপেকশন করার পরে এটাকে চেষ্টা করবেন যে নিচে, এটা তো একটা ভারী জিনিস, এটাকে নিচে লাম্পগুলোর নিচে তুলে দেখার জন্য যে কোথাও কোনো আলসার আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তাহলে একটা দেখবেন যে সাইজটা কতটুকু, একটা বিশাল বড় সাইজের একটা লাম্প, একটা সাইজটা বলার চেষ্টা করবেন, কোথা থেকে এটা অরিজিন হয়েছে এটা বলার চেষ্টা করবেন, অথবা পজিশনটা বলার পর হচ্ছে বাকি যে পালপেশন পারকাশন ওগুলো সব করতে থাকবেন। করে টোরে আপনার কাছে যে বর্ণনাটা মনে হয় ওই বর্ণনা দিবেন, শেষ পর্যন্ত ডায়াগনোসিস বলবেন প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। ডার্ময়েড সিস্ট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব কমনলি পাওয়া যায়। ডার্ময়েড সিস্টের ক্ষেত্রে আমাদের এটা সাধারণত সিঙ্গেল অভয়েড একটা লেশন। খুব কমনলি কোন জায়গায় পাওয়া যায়, আমাদের হচ্ছে কি যে বিভিন্ন মিডলাইন স্ট্রাকচার গুলাতে, যেমন আইয়ের এই পাশে এই জায়গাটা ল্যাটারাল এপিকেন, মানে এই জায়গাটাতে ল্যাটারাল পার্ট অফ দা আইব্রো, এই জায়গায় খুব কমনলি পাওয়া যায়। আরটা পাওয়া যায় হচ্ছে কি যে মিডল পোর্শনে, নোজের এখানে। তারপর পাওয়া যায় একটা যে প্রি অরিকুলার বা পোস্ট অরিকুলার জায়গাতে। ঠিক আছে, অথবা হচ্ছে কি আমাদের কোথায় পাওয়া যেতে পারে, নেকে পাওয়া যেতে পারে, নেকের মিড লাইনে। নেকের মিড লাইন না, ঠিক আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দা স্টার্নোক্লিডোমাস্টয়েড ইন দা আপার 1/3, এই সকল জায়গায় আপনার ডার্ময়েড পাওয়া যেতে পারে। ডার্ময়েড পাওয়া গেলে পরীক্ষা করবেন, পরীক্ষা করলে আপনি পেয়ে যাবেন মোটামুটি এখানে যা বর্ণনা দেওয়া আছে এটা পেয়ে যাবেন। কিন্তু ডার্ময়েডটা আসলে কি দিয়ে তৈরি, আপনার এটা একটু জানতে হবে। ডার্ময়েডের মধ্যে আসলে কোন স্ট্রাকচার গুলো থাকে, কে বলতে পারবে? ডার্ময়েডটা আসলে কি দিয়ে? কার্টিলেজ, হেয়ার, টিথ। ভেরি গুড। এই স্ট্রাকচার গুলো আসলে কোন লেয়ার থেকে পাওয়া যায়? আমাদের যে আমরা বলি এপিডার্মিস, তারপর এপিডার্ম, তারপর হচ্ছে কি যে মেসোডার্ম, তারপর একটোডার্ম, মেসোডার্ম, মেসোডার্ম এন্ডোডার্ম, থেকে এই পাওয়া যায়, কোন লেয়ার মেসোডার্ম। থেকে পাওয়া যায়? এখানে 3 লেয়ার থেকে, সব লেয়ার থেকেই হচ্ছে পাওয়া যেতে পারে। যেমন টিথ পেতে পারেন, হেয়ার ফুট পেতে পারেন, বিভিন্ন অদ্ভুত টাইপের এই স্ট্রাকচার গুলো এখানে থাকতে পারে এই ডার্ময়েডের মধ্যে। ঠিক আছে, ডার্ময়েড। তাহলে আমাদের মোটামুটি লাম্প শেষ, আর বাকি যা আছে এগুলো আপনাদের লাগবে না। হেমানজিওমাটা দেখবেন, হেমানজিওমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা, যে আমি বলছিলাম কি কম্প্রেসিবিলিটি টেস্টটা হচ্ছে কি যে পজিটিভ হবে, পেশেন্টকে চাপ দিবেন, এটা ডিসঅ্যাপিয়ার করবে, আবার ছেড়ে দেওয়ার পর রিঅ্যাপিয়ার করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর কিছু লাগবে না, এর বাইরে লাম্প আসা অসম্ভব। এখানে যা দেওয়া আছে বাকিগুলো আর পড়ার দরকার নাই, এটা আপনি পড়লে আপনার এটা শুধু শুধু কষ্ট করবেন, কিন্তু এটা কমন পড়বে না। তাহলে আমরা মোটামুটি পড়ে ফেললাম আমাদের। এবার আমরা পড়বো আলসার। তাহলে আমি যদি জিজ্ঞেস করি আলসারের ক্ষেত্রে আমরা মোটামুটি আগের মতো এক্সপোজ করব, সবকিছু করব। আলসার আপনি পাবেন কোন কোন জায়গায়, কে বলতে পারবে? কমন কোন কোন জায়গায় পাওয়া যায়, কোন আলসারটা কোথায় পাওয়া যায়, কে বলতে পারবে? সবচেয়ে কমন যেটা পেতে পারেন একটা হচ্ছে মার্জরিন আলসার। মার্জরিন আলসারটা কমন। মার্জরিন আলসারটা আপনি কোথায় পাবেন? আপনি হচ্ছে কি যে আমাদের
বিশেষ করে আমি দেখছি যেখানে পাওয়া যায় পায়ের মধ্যে পাওয়া যায়, পায়ের মধ্যে পাওয়া যায়, অনেক আগে বার্ন হয়েছিল, বলবে আমি অনেক দিন ধরে এটা এখানে এরকম হয়ে আছে। তারপর আপনি দেখবেন মার্জিনের মধ্যে দেখবেন যে হঠাৎ করে একটা চাকা চাকা একটা অদ্ভুত, মানে একটা বলা যায় যে আমরা একটা ক্যান্সারটা দেখতে কেমন হবে, আগলি লুকিং হবে। তো ওই ধরনের ক্যান্সার হলে আপনি বলবেন যে মার্জরিন আলসার, তখন আপনাকে জিজ্ঞেস করবেন মার্জরিন আলসারটা কি, তখন আপনি বলবেন যে দিস ইজ এ স্কোয়ামাস সেল কার্সিনোমা ফ্রম অ্যারাইজিং ফ্রম দ্য ক্রনিক আলসার। 2 নাম্বার যেটা পেতে পারেন, আপনি একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা পেতে পারেন। স্কোয়ামাস সেল কার্সিনোমা আপনি কোথায় পেতে পারেন? আপনি অনেক জায়গায় পেতে পারেন। যেমন আমরা খুব কমনলি, আমার যেটা পরীক্ষা দিছিল সেটা হচ্ছে মাউথের মধ্যে, মুখের লিপসের পাশে, এই জায়গাতে আমি দেখছি যে পরীক্ষা হলে এটা খুব কমনলি দেয়। এছাড়া আপনি পায়ের মধ্যে পেতে পারেন, বিভিন্ন জায়গায় পেতে পারেন, কিন্তু খুব কমনলি মাউথেরটা হচ্ছে কি যে দেয়। তো আপনি তাহলে একটা আলসার পেলে কিভাবে পরীক্ষা করবেন? সে আগের পয়েন্টগুলো মেনটেন করবেন, মেনটেন করার পরে আপনার যেটা দেখতে হবে আলসারটা কোন জায়গায়, এটা আপনাকে দেখতে হবে। আপনার যদি মাউথ, আপনি আসতে পারে যে অ্যাঙ্গেল অফ দা মাউথ, অথবা হচ্ছে কি যে ফেস, অথবা হচ্ছে লেগ, আপনাকে অ্যাকুরেট পজিশনটা বলতে হবে। তারপরে সাইজটা বলতে হবে, এটা কি সার্কুলার নাকি হচ্ছে কি যে কেমন এজ, সাইজটা কেমন এটা আপনাকে বলতে হবে, শেপটা কেমন বলতে হবে। সাইজের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পালপেশনের সময় আপনি মেজার করে নেওয়ার জন্য আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল হলে 3 সেন্টিমিটার, 2 আঙ্গুলের 2 সেন্টিমিটার, এভাবে মেজার করে নেবেন। তারপর হচ্ছে নাম্বার দেখবেন, জিজ্ঞেস করবেন যে আর কোথাও আছে কিনা। ফ্লোরটা আপনার দেখতে হবে, ফ্লোর কোনটা আপনি দেখবেন যে আপনি চোখে যদি দেখেন যে নিচে যে যে জিনিসটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার ফ্লোর। ফ্লোরের মধ্যে কি থাকতে পারে? গ্রানুলেশন টিস্যু থাকতে পারে, পাস থাকতে পারে, ঠিক আছে, অথবা আন্ডারলাইং যে স্ট্রাকচার ওটা এক্সপোজড হয়ে বসে থাকতে পারে। যেমন হচ্ছে কি থাকতে পারে, ভিতরে একটা টেন্ডন থাকতে পারে, নার্ভ থাকতে পারে, এই জিনিসগুলো এক্সপোজড হয়ে বসে থাকতে পারে। তারপর হচ্ছে এজ, চারপাশে ধারগুলা দেখতে হবে, এই ধারের উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। তারপর হচ্ছে বেসটা কিন্তু আপনার পালপেট করে দেখতে হবে। সারাউন্ডিং স্কিনটা দেখতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা এখানে লেখা নাই সেটা হচ্ছে কি, আর কি দেখা উচিত, এটা আমরা যদি বলি, আমরা পালপেশনের মধ্যে আমাদের আরেকটা জিনিস দেখা উচিত, সেটা হচ্ছে কি, পালস হ্যাঁ আরেকবার বলো তো। পালস সারাউন্ডিং যে আমি আর্টারি একটু গুলো আগে থাকে। বলছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডিজিটাল নিউরোভাস্কুলার স্ট্যাটাস। আর আরেকটা জিনিস বলে দিছিলাম, ডার্মাটোম গুলোতে লিফ নোড, সেন্সেশন টেস্ট করে দেখতে হয়। লিফ নোড দেখতে হবে। ডিজিটাল নিউরোভাস্কুলার অর্থাৎ আপনি পালস দেখবেন, মোটর অ্যাক্টিভিটি দেখবেন, তারপর সেন্সরি অ্যাক্টিভিটি দেখবেন, আর হচ্ছে কি লিফ নোড দেখবেন। এগুলো না দেখলে কিন্তু পরীক্ষায় ফেল করবেনই, 100% গ্যারান্টি। আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি, আপনাকে মাসেল টর্ট করে এটাকে হচ্ছে আপনার মুভ করে দেখতে হবে, এটা কোন দিকে মুভমেন্ট হয়। এটাকে হচ্ছে কি যে নর্মাল অবস্থা একবার করে দেখবেন, মাসেল টর্ট করে একবার দেখতে হবে। তাহলে আমি আরেকবার বলি, আলসার দেখলে কি করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এটা কিন্তু সহজ একটা এক্সামিনেশন, কিন্তু আমি নিজে যখন ফাইনাল প্রফে গেলাম, যেহেতু আমাদের ওরকম দেখছি, কিন্তু আমি মোটামুটি শিওর ছিলাম যে দূর এটা দিবে না, কিন্তু পরে যে দেখে একটা আলসার দিয়ে দিচ্ছে। এবং কি ঝামেলাটা হয়েছে আমি একটু বলি। আমি তখন আমরা তো বলতেছে, সবাই বলতেছে হচ্ছে কি যে না আলসার ছিল, কিন্তু ওইটাকে পালপেট করতে দেয় নাই। পালপেট না করলে তো আপনার আর কোনো গ্লাভস লাগবে না, কিন্তু পালপেট করলে গ্লাভস লাগবে, সুতরাং আপনি সাথে করে একটা গ্লাভস নিয়ে যাবেন। তো আমি কি করছি, প্রথম যেটা কথা, আপনি প্রথমে ইন্সপেকশন করবেন কোন জায়গায় আছে, তারপর হচ্ছে সাইজ কত, শেপ কি, তারপর হচ্ছে কি যে আপনি দেখবেন যে মার্জিনটা কেমন, তারপর বেজের মধ্যে কি দেখা যাচ্ছে, সারাউন্ডিং স্ট্রাকচারটা কেমন। আপনি যেমন একটা ভেনাস আলসারের ক্ষেত্রে সারাউন্ডিং স্কিনটা থাকবে যে কেমন, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বা এক্সিমাটাস চেঞ্জ থাকতে পারে। আর হচ্ছে কি যে স্কোয়ামাস সেল কার্সিনোমা বা অন্য আলসারের ক্ষেত্রে এই ধরনের কোনো চেঞ্জ নাও থাকতে পারে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি আপনার এইজের মধ্যে কিছু ফাইন্ডিংস আছে, ওইটা আপনাকে আমরা পরে বলে দিচ্ছি। আচ্ছা, ইন্সপেকশন আপনি করলেন, করার পর আপনি কি করবেন, আপনি হচ্ছে কি যে পালপেশন করবেন। পালপেশনের মধ্যে আপনার সবার আগে দেখতে হবে টেম্পারেচার কেমন, টেন্ডারনেস আছে কিনা, তারপর হচ্ছে কি আপনি পুরো লাম্পটাকে, আচ্ছা এই পালপেশনের আগে কিন্তু আপনার গ্লাভসটা পরে নিতে হবে, সহজে গ্লাভসটা পরে নিবেন, আপনি এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। গ্লাভস না পরলে কিন্তু আপনার সমস্যা হবে, গ্লাভসটা পরে নিবেন, গ্লাভস পরে তারপর আপনি পালপেট করা শুরু করবেন। তো সবার আগে টেম্পারেচার দেখবেন, টেন্ডারনেস দেখবেন, তারপর কি করবেন, আপনি হচ্ছে কি যে লাম্পটাকে মুভ করার চেষ্টা করবেন, নর্মাল অবস্থায় মুভ করার চেষ্টা করবেন, 2 ডিরেকশনেই।
তারপর কি করবেন, আপনি হচ্ছে পেশেন্টকে বলবেন যে মাসেলটা টর্ক করার জন্য বলবেন যে আপনি তো হাতটাকে জোরে চাপ দিয়ে ধরেন, পাটাকে জোরে সামনের দিকে ফ্লেক্স করেন বা এক্সটেন্ড করেন, যেখানে পজিশন ওই অনুসারে আপনাকে মাসেলটা টর্ক করতে হবে। টর্ক করার পর তারপর একটু পজিশনটা দেখতে হবে। তারপর লাস্টে যেটা করবেন, আপনি হচ্ছে বেসটার মধ্যে চাপ দিয়ে দেখবেন বেসটা হচ্ছে কি যে কি দিয়ে বেজের মধ্যে কোনো কিছু পালপেট করা যাচ্ছে কিনা। অনেক সময় বোনসটা পালপেট করা যায়, টেন্ডন পালপেট করা যায়, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে পালপেট করে দেখতে হবে। তারপর কি করবেন, এখানে কিন্তু এক্সামিনেশন শেষ না। এরপর হচ্ছে পেশেন্টের ডিসটাল নিউরোভাস্কুলার স্ট্যাটাস দেখবেন, লিম্ফ নোড দেখবেন, তাহলে আপনার পরীক্ষাটা এক্সামিনেশনটা শেষ হবে। শেষ হওয়ার পর আপনি এটাকে বর্ণনা করার চেষ্টা করবেন। তাহলে আমি এখানে একটু দেখাই যে আমাদের বিভিন্ন আলসার গুলার ক্ষেত্রে আমরা কি ধরনের হচ্ছে কি যে আমরা শেপ বা মার্জিন বা কি ধরনের কি পাবো, এটা বইতে বা আপনার ইউটিউবেও আছে, এখান থেকে তাও দেখে নিতে পারেন। তো দেওয়া আছে টিউবারকুলাস আলসারের ক্ষেত্রে এটা এজটা হবে আন্ডারমাইন্ড এজ। ডায়াবেটিক আলসারের ক্ষেত্রে এটা হবে কেমন, পাঞ্চড আউট, মনে হবে একটা, আমি ছবিতে দেখাই মনে হবে যে একটা জাস্ট খেয়ে ফেলছে, একটা কামড় দিয়ে আমরা খাই না ওরকম কামড় দিয়ে খেয়ে ফেলছে। হিলিং আলসারের ক্ষেত্রে এটা কেমন হবে, স্লপিং থাকবে, আস্তে আস্তে এটা আলসারটা হিল হয়ে যাচ্ছে, এটা স্লপিং হয়ে যাবে। স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে মনে রাখবেন সবসময় আলসারের মার্জিনের মধ্যে এরকম একটা হিপড এজ থাকবে, দেখবেন এরকম একটা আলসারের মার্জিন গুলো দেখবেন এরকম উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে, সেলগুলো খুবই আগলি লুকিং থাকবে। আর বেজাল সেল কার্সিনোমার ক্ষেত্রে এটা রোল্ড এজ, ওই যে বলছিলাম রুটি ভাঁজ করলে যেমন দেখা যায় ওরকম রোল্ড এজ থাকবে। আর কালারটা থাকবে পিয়ারলি, আর হচ্ছে চারপাশে স্কিনটা একটু রেড থাকবে। স্কোয়ামাস সেল কার্সিনোমাটা খুবই আগলি লুকিং, দেখতে মনে হবে কেমন খুব বিশ্রী তাকা আছে। আবার বিশেষ করে মার্জিনের মধ্যে দেখবেন যে এরকম সেলগুলো অনেক গ্রো বেশি হয়েছে এবং খুবই আগলি লুকিং সেল। এইগুলা দিয়ে আপনি পার্থক্য করার চেষ্টা করবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট আলসার, সেটা হচ্ছে ভেনাস আলসার। ভেনাস আলসার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গার বাইরে হয় না, সেটা আমরা বলি হচ্ছে কোথায়, মিডিয়াল ম্যালুলাসের উপরে কাফ মাসেলের মাঝখানে, অর্থাৎ কাফ মাসেল এবং মিডিয়াল ম্যালুলাসের মাঝখানে, এই জায়গায় সাধারণত ভেনাস আলসারটা হয়ে থাকে। ভেনাস আলসারের খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু ফাইন্ডিংস আছে। ভেনাস আলসারের চারপাশে হিমোসিডোরিসিস হয়ে থাকে, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস হয়ে থাকে, হিমোসিডোরিসিস হয়ে থাকে, পুরো চারপাশটা দেখতে কালো কালো হয়ে যায়। আর আপনি খেয়াল করলে আপনি দেখবেন যে চারপাশে ভেরিকোজ ভেইন গুলো থাকতে পারে। ঠিক আছে, এটা দেখলে আপনি মোটামুটি বুঝে যাবেন দিস ইজ এ কেস অফ ভেনাস আলসার। তাহলে এই সকল ভাবে আমরা সাধারণত পরীক্ষা করার চেষ্টা করব। কোনো কিছু নিয়ে ঘাবড়াবেন না আপনি, বিশেষ করে আপনাদের ফেল হয় বিভিন্ন কারণে। একটা হচ্ছে আমরা ডিস্টাল নিউরোভাস্কুলার স্ট্যাটাস দেখি না, তারপর হচ্ছে লিম্ফ নোডটা এক্সামিনেশন করি না, এই দুইটা খুব কমনলি আমাদের ফেল হওয়ার কারণ। কিন্তু কারণ কি, আপনি ডায়াগনোসিসটা আগে থেকেই জানবেন, আপনি 100% গ্যারান্টি আপনি পরীক্ষা হলে ঢোকার আগে জেনে যাবেন যে আপনার কি কি কেস আছে। কিন্তু আপনার সমস্যা যেটা হবে, আপনি হচ্ছে কি ঠিক মতো ওই পালপেট করার সময় মাসেল টর্ক করা হয় না। তারপরে হচ্ছে কি যে আমরা যেটা করি যে লিম্ফ নোড আর ডিস্টাল নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা দেখি না, এই তিনটা কারণে সাধারণত ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন মাউথের মধ্যে একটা আলসার, মাউথের মধ্যে বিশেষ করে আপনার যদি লিপস এর পাশে হয়, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাকে হচ্ছে কি বলতে হবে, পেশেন্টকে বলতে হবে ক্লিঞ্চ করার জন্য, মুখটা শক্ত করে ধরার জন্য। সেক্ষেত্রে মাসেল গুলো একটু টর্ট হবে, সেক্ষেত্রে আপনি পালপেট করে দেখতে পারেন। তো যেই জায়গায় হোক এটার মধ্যে মাসেলটা টর্ট করে দেখাটা খুবই জরুরি। এবার তাহলে আমাদের মোটামুটি আলসার এবং হচ্ছে লাম্প এক্সামিনেশন শেষ। আমরা লাম্পেরটা আপনাকে শীট দিয়ে দিব, আপনি যে বর্ণনাগুলো দেওয়া আছে এগুলো পরীক্ষার আগে মুখস্থ করে যাবেন, আপনার এটা খুব ভালো কাজে লাগবে। তাহলে এবার আমরা আজকের চ্যাপ্টারে ঢুকে, আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 40, 41, 42, এই তিনটা চ্যাপ্টার নিয়ে আজকে আমাদের ক্লাস। তাহলে আমরা হচ্ছে এটা একটু শুরু করি আজকের চ্যাপ্টারটা। আজকের চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়ার বিষয়বস্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আর হচ্ছে কি যে ওই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। আর এছাড়া তেমন খুব বেশি বড় না, চ্যাপ্টারটা ছোটই আছে। আমাদের চ্যাপ্টার হচ্ছে কি যে স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু। 40 নাম্বার চ্যাপ্টার হচ্ছে স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, 41 নাম্বার হচ্ছে বার্ন, 42 নাম্বার হচ্ছে প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। আপনার এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 40 এর মধ্যে স্কিনের ম্যালিগন্যান্সি গুলা, আর 41 এর ক্ষেত্রে বার্ন পেশেন্টের ম্যানেজমেন্ট। এই দুইটা হচ্ছে কি যে আপনার জন্য সবচেয়ে হট টপিকস। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা জানলে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে স্কিন, আমাদের স্কিনের দুইটা পার্ট থাকে, এপিডার্মিস এবং ডার্মিস। এপিডার্মিসের মধ্যে আমরা জানি 5টা লেয়ার, এখানে সুন্দর করে দেওয়া আছে। কেরাটিনাইজ লেয়ার, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যার হচ্ছে স্ট্র্যাটাম বেসালি, স্পাইনোসাম, গ্র্যানুলোসাম, লুসিডাম এবং কর্নিয়া। এগুলো এফসিপিএস এ লাগে, আপনাদের কোনোভাবেই লাগবে না।
ঠিক আছে, আপনাদের কোনোভাবেই লাগবে না। ডার্মিসের মধ্যে দুই ধরনের লেয়ার থাকে, একটা হচ্ছে রেটিকুলার ডার্মিস আর একটা হচ্ছে প্যাপিলারি ডার্মিস। স্কিন অ্যাডনেক্সা আছে, যেমন হচ্ছে হেয়ার ফলিকল, সেবাসিয়াস এবং সুইট গ্ল্যান্ড, এগুলা। আমাদের বডিতে একটা স্ট্রাকচার আছে যেটাকে আমরা বলি মডিফাইড সুইট গ্ল্যান্ড। এই মডিফাইড সুইট গ্ল্যান্ডটা কোনটা, কে বলতে পারবে? কে বলতে পারবে? মডিফাইড সুইট গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের ব্রেস্টকে আমরা বলি হচ্ছে মডিফাইড সুইট গ্ল্যান্ড। স্কিনের কি কি ফাংশন আছে? স্কিন আমাদের সবচেয়ে বড়, যেটা আমাদের ইননেট ইমিউনিটির সবচেয়ে বড় পার্ট। এটা হচ্ছে আমাদের যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া এন্ট্রি থেকে আমাদেরকে রক্ষা করে। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে কি যে আমাদের এনভায়রনমেন্টাল বিভিন্ন টর্চার থেকে, যেমন হচ্ছে কি যে একটা ট্রমা, রেডিয়েশন, প্যাথোজেন থেকে আমাদেরকে রক্ষা করে। তারপর তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের রেগুলেট করে টেম্পারেচার এবং হচ্ছে ওয়াটার হিমোস্টেসিস, টেম্পারেচারটা রেগুলেট করে। তারপর এক্সক্রিশন করতে সাহায্য করে, সোয়েট গ্ল্যান্ড দিয়ে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম, ইউরিয়া এগুলো এক্সক্রিশন হয়। তারপরে হচ্ছে বিভিন্ন মেটাবোলাইট গুলাও এক্সক্রিশন হতে পারে খুব অল্প পরিমাণে। আচ্ছা, স্কিন আমাদের ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। আর স্কিনের মধ্যে অনেকগুলা সেন্সরি রিসেপ্টর রয়েছে, এগুলো আমাদের সেন্সেশনে সাহায্য করে। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের মেইন ফাংশন অফ দা স্কিন। এটা জীবনে পরীক্ষা প্রশ্ন আসে নাই, জাস্ট জানার জন্য আপনাদের পড়ানো। এইখানে একটা টার্ম আছে, একটা হচ্ছে সেলুলাইটিস অথবা লিমফেঞ্জাইটিস, আর একটা হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস। যদি স্কিনের মধ্যে স্কিনের সাবকিউটাস টিস্যুতে হচ্ছে কি যে ইনফেকশন হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে সেলুলাইটিস। আর লিমফেটিক ভেসেলের মধ্যে ইনফেকশন হলে এটাকে আমরা বলি লিমফেঞ্জাইটিস। তো সেলুলাইটিস আর অ্যাবসেসের মধ্যে আমাদের একটা ডিফারেন্স থাকে। এই সেলুলাইটিস আর অ্যাবসেসের মধ্যে ডিফারেন্সটা কি, কে বলতে পারবে? দুইটাই কিন্তু স্কিনের মধ্যে একটা ইনফেকশন, কিন্তু হচ্ছে কি যে দেখা যায় সেলুলাইটিস এবং অ্যাবসেসের মধ্যে কিছু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কি, কে বলতে পারবে? সানজিদা বলো তো, তুমি একটা পেশেন্টের সেলুলাইটিস আর অ্যাবসেস কিভাবে ডিফারেন্সিয়েট করবা? পরীক্ষাতে সেলুলাইটিস টা হচ্ছে স্কিন এটা এবং সাবকিউটেনিয়াস টিস্যুতে হবে। আচ্ছা, আর সেলুলাইটিসটা হচ্ছে জেনারেল, মানে একটু ওয়াইড এরিয়া, তুমি কোনো নির্দিষ্ট জি মার্জিন পাবা না, পুরো দেখবা যে একটা হাতের পুরো অনেক বড় এরিয়া জুড়ে আছে, তুমি নির্দিষ্ট বলবা না যে এতটুকু। দুই নাম্বার যেটা সেলুলাইটিস হচ্ছে কি যে একটা মাত্র ইনফেকশন হয়েছে এবং সেটার কারণে ইনফ্ল্যামেশন চলতেছে, তাই এরিয়াটা রেড থাকবে, টেম্পারেচারটা রেইজ থাকবে, এই ধরনের সিমটম পাওয়া যাবে। পেশেন্টের হচ্ছে কি পেইন কমপ্লেন হবে, কিন্তু কোনো পাস পয়েন্ট পাওয়া যাবে না। আর অ্যাবসেসটা হচ্ছে লোকালাইজড, একটা নির্দিষ্ট জায়গায় এবং ওখানে পাস থাকে। ঠিক আছে, পাস থাকে, পাসে কালেকশন থাকে। তাহলে সেলুলাইটিস এবং হচ্ছে কি যে আমরা অ্যাবসেস, এই দুইটার মধ্যে হচ্ছে কি যে আমাদের ডিফারেন্সিয়েটটা জানতে হবে। সেলুলাইটিসের জায়গার মধ্যে কোনো কোনো জায়গায় কখনো কখনো অ্যাবসেস ফর্মেশনটা হতে পারে। তাই সুতরাং প্রাইমারি স্টেজে কোনো একটা ইনফেকশন হলে সেটা হচ্ছে সেলুলাইটিস থাকে, পরে ওখান থেকে অ্যাবসেস ফর্মেশনটা হতে পারে। এরপর আসে আমার নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং ফাসাইটিস আপনার পরীক্ষার জন্য লাগবে, কিন্তু আমরা সাধারণত পড়াই ফেলি আগে 4 নম্বর চ্যাপ্টারে, এটা আমরা পড়াই ফেলি 5 নম্বর চ্যাপ্টারে। নেক্রোটাইজিং ফাসাইটিস অর্থ হচ্ছে ফাসাইটিস, অর্থাৎ হচ্ছে আমাদের সুপারফিশিয়াল যে ফাসা আছে এবং ডিপ ফাসা আছে, ওগুলা যদি ইনফেকশন হয় এবং সেই ইনফেকশন থেকে যদি নেক্রোসিস হয়, তখন আমরা এটাকে বলি নেক্রোটাইজিং ফাসাইটিস, নেক্রোটাইজিং ফাসাইটিস। তো এইটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা মিক্সড ইনফেকশন, অ্যারোবিক এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া সবগুলো মিলে এখানে ইনফেকশন করে, এবং আস্তে আস্তে হচ্ছে স্কিন এবং সাবকিউটানিয়াস টিস্যুগুলো আস্তে আস্তে নেক্রোসিস হয়ে যায়। সবচেয়ে প্রিডিসপোজিং ফ্যাক্টর কি? সাধারণত পেশেন্ট যদি হচ্ছে ডায়াবেটিক থাকে অথবা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তখন হচ্ছে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়, এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। আমাদের এখানে একটা ছবি দেখা হয়েছে এপিডার্ময়েড সিস্ট, আমরা এখান থেকে কিছুই পড়া লাগবে না, আপনাকে যে শীটটা দেবো ওখান থেকে পড়লেই হবে, আর কিছু পড়া লাগবে না।
এবার আমরা আসি আমাদের হচ্ছে কি যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের স্কিন ম্যালিগনেন্সি। স্কিন ম্যালিগনেন্সি গুলো আমাদের সবচেয়ে ভালো করে পড়তে হবে। লেখা আছে বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা পড়ে আসছি, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপন্ন হয়, বিশেষ করে আপার পার্ট অফ দ্য ফেস। আর মাথায় রাখতে হবে আলট্রাভায়োলেট রে এর এক্সপোজারে এটা সবচেয়ে বেশি হয়। আলট্রাভায়োলেট রে এক্সপোজারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর। ইউজুয়ালি এটা কোথা থেকে অ্যারাইজ করে? বেজাল এপিডার্মিস থেকে এটা হচ্ছে অ্যারাইজ করে, বেজাল এপিডার্মিস থেকে। এটা স্লোলি গ্রোয়িং এবং হচ্ছে কি যে সাধারণত কখনোই মেটাস্টেসাইজ হয় না, সাধারণত লোকালি ইনভেসিভ থাকে, লোকাল এরিয়াটাকে আস্তে আস্তে ইনভেশন করতে থাকে। প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনেসিস কিছুই না, এটা হচ্ছে কি যে আমাদের পাইলোসেবাসিয়াস লেয়ারের এপিডার্মিসের সবচেয়ে লোয়ার লেয়ার, বেজাল লেয়ার, ওখান থেকে অরিজিন হয় এবং আস্তে আস্তে কি করে সারাউন্ডিং স্ট্রাকচার গুলাকে আস্তে আস্তে ইনভেড করতে থাকে। এবার আমরা আসি আমাদের গুরুত্বপূর্ণ যেটা, আমরা ডায়াগনোসিস করার জন্য কি করব আর সার্জারি কিভাবে করব, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে কি যে ডায়াগনোসিস করার জন্য আমরা কি করব, আমরা সাধারণত পেশেন্টের কোথায় এক্সামিনেশন করব, এক্সামিনেশন করার পরে যদি হচ্ছে কি আমাদের মনে হয় কোনো সন্দেহ থাকে এবং সাইজ বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা বায়োপসি নিতে পারি। এটা কি ধরনের বায়োপসি? ইনসিশনাল বায়োপসি, একটা বায়োপসি করে দেখতে পারি, ঠিক আছে। আর যদি সাইজে ছোট হয়, সেক্ষেত্রে আমরা অ্যাডিকুয়েট মার্জিন নিয়ে আমরা এক্সিশনাল বায়োপসি করতে পারি। বায়োপসি করার পর আমরা কি করতে পারি, আমরা সাধারণত মার্জিন গুলো ফ্রি আছে কিনা এটা অবশ্যই দেখতে হবে, কারণ এটা লোকালি ইনভেসিভ। আপনি মার্জিন ফ্রি না রাখলে আবার সেখান থেকে হচ্ছে কি যে এটা অরিজিন করবে। তো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সার্জারি করি, যাতে হচ্ছে মার্জিনটা ফ্রি আছে কিনা এটা দেখার জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ সার্জারি করি। কি সার্জারি করি? এটাকে বলা হয় মোহস মাইক্রোগ্রাফিক সার্জারি। এটা কি ধরনের সার্জারি? এটা হচ্ছে এক ধরনের ফ্রোজেন সেকশন সার্জারি। কি করা হয় এখানে তাহলে? ফ্রোজেন সেকশন আমরা কখন করি এবং কেন করি, কে বলতে পারবে? ফ্রোজেন সেকশন আমরা কখন করি এবং কেন করি, এক্ষেত্রে কি ভূমিকা রাখবে, কে বলতে পারবে? যখন ইমিডিয়েটলি ডায়াগনোসিস প্রয়োজন হয় তখন এখানে আসলে আমরা কি দেখতে চাবো ফ্রোজেন সেকশন দিয়ে? ওখান থেকে ইনসিশন দিয়ে বায়োপসি ম্যাটেরিয়ালটা নিয়ে সাথে সাথে প্যাথোলজিস্ট ফ্রোজেন সেকশন করে দেখে মানে সার্জারি করা অবস্থাতেই বলবে সেটা ম্যালিগন্যান্ট আর বিনাইন। আচ্ছা, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখার কথা সেটা হচ্ছে কি যে আমাদের মার্জিনটা ক্লিয়ার আছে কিনা, এক্সিশন মার্জিনটা ক্লিয়ার আছে কিনা, এইটা দেখাটা খুব জরুরি। এক্সিশন মার্জিনটা দেখার জন্য আমরা মোহস মাইক্রোগ্রাফিক সার্জারি করি। আমরা কি করি, আমরা এক্সিশন করি লামটা, এটাকে ফ্রোজেন সেকশনের জন্য পাঠাই। আমরা যদি দেখি যে মার্জিনটা ক্লিয়ার আছে তাহলে আর কিছু করি না, মার্জিনটা ক্লিয়ার না থাকলে আবারও আমরা এক্সিশন করব, এক্সিশন করে আবার পাঠাবো। যদি দেখি মার্জিনটা ক্লিয়ার আছে তাহলে আমরা হচ্ছে আর কিছু করব না। তো এটাকে আমরা বলি হচ্ছে মোহস মাইক্রোগ্রাফিক সার্জারি। এটা এক ধরনের হচ্ছে ফ্রোজেন সেকশন সার্জারি। ফ্রোজেন সেকশন আমরা আরেকটা ক্যান্সারের ক্ষেত্রে খুব কমনলি করি, কে বলতে পারবে? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। হার্সপার্নস ডিজিজ। ভেরি গুড, এটা তো পুরো আগুন। আর আর কোথায় করতে পারি আমরা? আর একটা হচ্ছে আমরা থাইরয়েড ম্যালিগনেন্সিতে করতে পারি। আচ্ছা, তারপর আমরা কি বলতেছিলাম যে আমরা একটা করি হচ্ছে থাইরয়েড ম্যালিগনেন্সির ক্ষেত্রে। কেন, কোন থাইরয়েড ম্যালিগনেন্সির ক্ষেত্রে এটা করি, কে বলতে পারবে? প্যাপিলারি ফলিকুলার অ্যাডেনোমা নাকি কার্সিনোমা? কেন করতে হয় এটা ক্ষেত্রে? ফলিকুলার অ্যাডেনোমা এবং কার্সিনোমা দুইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে সাধারণত আমরা যদি এফএনএসি করি, আমরা সাধারণত ফলিকুলার সেল পাই, অর্থাৎ নর্মাল একটা সেল পাই। তো তখন আমরা ডায়াগনোসিস করতে পারি না যে এটা অ্যাডেনোমা না কার্সিনোমা। দুইটা তো একটা বিনাইন একটা ম্যালিগন্যান্ট। তখন আমরা কি করতে পারি, আমরা এই ফ্রোজেন সেকশন বায়োপসি করে দেখতে পারি যেটা বিনাইন না ম্যালিগন্যান্ট। এখন আমাকে বলতে হবে, যেটা পরীক্ষায় জিজ্ঞেস করবে, আমরা থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে থাইরয়েড একটা লাম্প পেলে কেন বায়োপসি করি না, কেন এফএনএসি করি? কারণ থাইরয়েড একটা সুপারফিশিয়াল গ্ল্যান্ড, মানে সুপারফিশিয়ালি আমরা এখান থেকে এফএনএসি করতে পারি। হ্যাঁ, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাস্কুলারিটি বেশি।
ভেরি গুড। আরে সঞ্জিতা তো পুরো বস। ভাস্কুলারিটি বেশি, তুমি এটা করতে গেলে, বায়োপসি করতে গেলে এত ব্লিডিং হবে, আর হচ্ছে এটার সাথে নার্ভ গুলা খুবই ওতপ্রোত ভাবে জড়িত। দেখা গেল কি যে নার্ভ ইনজুরি হয়ে যেতে পারে, তাই বায়োপসি সাধারণত করা হয় না, আমরা করি হচ্ছে এফএনএসসি। আরো কিছু কি লাম্প আছে যেগুলা ক্যান্সার আছে যেখানে আমরা বায়োপসি করি না, কেউ বলতে পারবো আর কয়েকটা? এগুলা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোথায়, আমরা হচ্ছে কি যে টেস্টিকুলার কার্সিনোমার ক্ষেত্রে কোনো বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি আমরা করি না। কেন করি না? কারণ এটা যদি আপনি বায়োপসি বা এফএনএসসি করতে চান, আপনি যেই ট্র্যাক দিয়ে নিডেল ঢুকাবেন ওই ট্র্যাক দিয়ে ক্যান্সারটা স্প্রেড করে যেতে পারে। তাই আপনার এটা ডায়াগনোসিস করার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়, টিউমার মার্কার দেখা হয়। আরটা আমরা করি না কোথায়, আমরা রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা প্রি অপারেটিভ অপারেশন আগে কোনো বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি বা এফএনএসি আমরা করি না। কেন করি না? সেই সেম কারণ। একটা হচ্ছে এটার খুব ডিপার স্ট্রাকচার, আর এটা নিতে গেলে ইনজুরি হতে পারে, ইনফেকশন হতে পারে, অথবা নার্ভ ইনজুরি হতে পারে। আমরা কিভাবে ডায়াগনোসিস করি? আমরা সাধারণত সিটি স্ক্যান করি রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে। এখন আমাকে বলতে হবে যে এই জিনিসটা জানা খুবই জরুরি, এফএনএসসির মধ্যে আমরা কি দেখি, বায়োপসির মধ্যে আমরা কি দেখি, এটা জানা খুব জরুরি। আপনি পরীক্ষার সময় এগুলাতে আপনাকে খুব হেল্প করবে। এফএনএসসি তে অন্তত সেল বলো দেখা হয়। বলো, একটা মিনিট একটু অপেক্ষা করো। এটা জানাটা খুবই জরুরি। আপনার সামনে আপনি যদি যেই ডাক্তারই হন, আপনাকে অবশ্যই বুঝতে হবে, এটা আজকে শিখে যান যাতে আপনাদের কষ্ট না হয়। সঞ্জিতা বলো তো কি কি বলতেছিলা? বায়োপসিতে হচ্ছে হিস্টোপ্যাথোলজিটা দেখা হয়, হিস্টোলজিটা দেখা হয় মূলত। আর ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজিতে ওখানে সেল গুলো দেখা হয়। আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই। একটা হচ্ছে আপনারা যারা আছেন একটু একদম মাথায় রাখেন, এফএনএসসি তে আমরা শুধু সেলটা দেখি। আমরা দেখি যে সেলটা কেমন, সেলের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। যেমন একটা ক্যান্সার সেলে কিছু বৈশিষ্ট্য থাকে। ক্যান্সার সেলটা হচ্ছে কি যে একটু অ্যাবনর্মাল হয়, এটা নিউক্লিয়াসটা অনেক প্রমিনেন্ট হয়, তারপরে হচ্ছে আরো বিশেষ কিছু হচ্ছে কি যে এটার বৈশিষ্ট্য থাকে। তো আমরা হচ্ছে কি যে ওই জিনিসটা শুধুমাত্র এফএনএসসি তে দেখতে পাই। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খারাপ সেটা হচ্ছে কি, আমরা সাধারণত, আমি ছবিতে একটু দেখাই, একটা ছবি এঁকে দেখাই। একটা ক্যান্সার সেল কেমন হবে? ক্যান্সার সেলটা এরকম এবড়ো থেবড়ো হয়, এটার মধ্যে নিউক্লিয়াসটা থাকে অনেক বড়। তারপর কি হয়? তারপর মধ্যে হচ্ছে কি যে এখানে যে ঠিক আছে এরকম, তার এই ধরনের স্ট্রাকচার গুলা চারপাশে বিভিন্ন অর্গানেলস গুলা ছড়াছিটে থাকবে, এই ধরনের একটা হচ্ছে কি যে সেল আমরা পাবো। তাহলে আমরা কি কি পাবো? একটা হচ্ছে কি যে আমাদের নিউক্লিয়ার অ্যাবনর্মালিটি থাকবে, নিউক্লিয়াসটা সাইজে বড় থাকবে। একটা সেলের নিউক্লিয়াস তার 4 ভাগের, পুরা সেলের 4 ভাগের 1 ভাগ হয়, কিন্তু এই ক্ষেত্রে সাইজ হয়ে যাবে যে সেলের সমান হয়ে যেতে পারে, অর্থাৎ 1:1 সাইজ হয়ে যেতে পারে। 2 নাম্বার হচ্ছে একটা প্রমিনেন্ট নিউক্লিওলাস থাকতে পারে, নিউক্লিয়াসের মধ্যে একটা প্রমিনেন্ট নিউক্লিওলাস দেখা যাবে। 3 নাম্বার যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেলগুলা, আপনি অনেকগুলা সেল দেখবেন, তো সেলগুলা সাইজ এবং শেপ ভিন্ন ভিন্ন রকম হবে। একটা সেল হচ্ছে এই ধরনের হলো, আরেকটা এই ধরনের হবে, ভিন্ন ভিন্ন সাইজের এবং শেপের হবে। তাহলে এই সকল স্ট্রাকচার গুলো দেখলে আমরা এটাকে বলবো অ্যানাপ্লাসিয়া, এবং এটা হচ্ছে আমাদের এফএনএসসি তে আমরা দেখতে পাবো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানাটা খুব জরুরি, সেটা হচ্ছে আমরা এই ধরনের সেল আমরা পাইলেও অনেক সময় এটা ক্যান্সার নাও হতে পারে।
কেন ক্যান্সার না হতে পারে? আপনার এই ধরনের সেল যতক্ষণ পর্যন্ত বেসমেন্ট মেমব্রেন, এই যে সেলের লাইনিং এ যে বেসমেন্ট মেমব্রেনটা আছে এটাকে ক্রস না করবে, ক্রস না করে এদিকে বাইরে বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ক্যান্সার বলি না, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ক্যান্সার বলি না। তো আপনি এই ক্ষেত্রে এটা দেখার কোনো সুযোগ আপনি এফএনএসসি তে নাই। আপনার এটা দেখার সুযোগ একমাত্র আছে বায়োপসিতে। বায়োপসিতে আপনি দেখবেন যে সেলগুলা কি হবে, সেলগুলা কেমন এবড়োথেবড়ো, তারা হচ্ছে এভাবে লাইনিং এপিথেলিয়ামের মধ্যে এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে। তারপর হচ্ছে কিছু কিছু সেল কি করছে, অ্যাবনর্মাল সেলগুলা এই লাইনিং এপিথেলিয়ামকে ক্রস করে নিচে নেমে গেছে। তো এই ধরনের যদি আমরা স্ট্রাকচার পাই তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি, আমরা এটাকে বলবো হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, মানে এই ধরনের চেঞ্জ পাইলে আমরা হিস্টোপ্যাথোলজি তাহলে আমরা কনফার্ম করতে পারবো দিস ইজ এ কেস অফ কার্সিনোমা। তো এই কারণে হিস্টোলজির চেয়ে, হিস্টোলজি হচ্ছে কি যে অর্থাৎ হিস্টোপ্যাথোলজিটা হচ্ছে এফএনএসসি তুলনায় হচ্ছে কি সুপিরিয়র, এফএনএসসি তুলনায় সুপিরিয়র। তাহলে আমরা মোটামুটি বেসাল সেল কার্সিনোমা পড়ে ফেললাম। এরপর আমাদের আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমার কথা আমরা বলছিলাম, স্কোয়ামাস সেল কার্সিনোমাটা হচ্ছে আমাদের যে এক্সপোজড এরিয়াগুলো আছে, বিশেষ করে হচ্ছে সান এক্সপোজড এরিয়াগুলোতেই বেশি হয়। ঠিক আছে, সান এক্সপোজড এরিয়াগুলোতেই বেশি হয়। আমরা এটা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের কিউটিনাস স্কোয়ামাস সেল কার্সিনোমা। কিউটিনাস কেন বলা হয়েছে? কারণ হচ্ছে কি এটা বিভিন্ন জায়গায় হতে পারে। যে সকল জায়গায় হচ্ছে কি যে স্কোয়ামাস লাইনিং এপিথেলিয়াম থাকে সব জায়গায় হচ্ছে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। তো আমাদের হচ্ছে আজকের জন্য হচ্ছে কিউটিনাস স্কিনের মধ্যে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা এটা আমরা পড়ছি। তো স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে কি একটা ম্যালিগন্যান্ট টিউমার অফ দা কেরাটিনাইজিং সেল অফ দা এপিডার্মিস। এটা কোথায় হতে পারে? এটা সেকেন্ড মোস্ট কমন স্কিন ক্যান্সার আফটার বেসাল সেল কার্সিনোমা। তারপর হচ্ছে কি এটা স্ট্রংলি রিলেটেড টু দ্য সান এক্সপোজার এন্ড ড্যামেজ। সান এক্সপোজারের সাথে এটা মানে স্ট্রংলি রিলেটেড। যেমন বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ইউভি লাইটের এক্সপোজারটা হচ্ছে কি যে স্ট্রংলি রিলেটেড। আর স্কোয়ামাস সেল কার্সিনোমা যখন হচ্ছে কি কোনো স্কার বা আলসারের মধ্যে উৎপন্ন হয় তখন এটাকে আমরা বলি মার্জরিন আলসার। খুব কমনলি আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা কোথায় কোথায় পাই? ক্রনিক কোনো আলসার থাকলে, যেমন হচ্ছে কি একটা পেশেন্টের যদি হচ্ছে কি যে কোনো কারণে ক্রনিক অস্টিওমাইলাইটিস থাকে, তারপর পেশেন্ট কোনো কারণে ইমিউন সাপ্রোমাইজ থাকে, সাপ্রেস থাকে, পেশেন্টের কোনো একটা সাইনাস থাকে, ফিস্টুলা থাকে, ওই সকল জায়গার মধ্যে খুব কমনলি এটা পাওয়া যায়। তো স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার সবচেয়ে কমন যেটা কারণে হয় আলট্রাভায়োলেট রেডিয়েশন, ক্রনিক ইনফ্লামেশন এবং কেমিক্যাল কার্সিনোজেনেসিস। এই সকল কারণে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। আর এছাড়াও আমরা বলে থাকি যে আমাদের কোনো কারণে যদি আগে থেকে পেশেন্টের সোলার অ্যাক্টিনিক কেরাটোসিস থাকে অথবা হচ্ছে কি যে কেরাটোক্যান্থোমা থাকে, এই ধরনের বোয়েন্স ডিজিজ থাকে, লিউকোপ্লাকিয়া থাকে, ইরাইথ্রোপ্লাকিয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে আপনার লিখতে হবে যে কিছু কিছু হচ্ছে কনজেনিটাল আর কিছু কিছু হচ্ছে অ্যাকোয়ার্ড, যেমন সান এক্সপোজার, তারপরে হচ্ছে ইমিউন কম্প্রোমাইজ, তারপর হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, বার্ন, আলসার, এগুলা কিন্তু হচ্ছে কি যে অ্যাকোয়ার্ড। আর হচ্ছে কনজেনিটাল কোনটা? সোলার অ্যাক্টিনিক কেরাটোসিস, তারপর হচ্ছে ইরাইথ্রোপ্লাকিয়া, তারপর হচ্ছে লিউকোপ্লাকিয়া, তারপর হচ্ছে কি যে আমাদের বোয়েন্স ডিজিজ। এই সকল ক্ষেত্রে আপনার কনজেনিটালি একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আপনি স্কোয়ামাস সেল কার্সিনোমা পেলে আপনি কিভাবে কোশ্চেনটা অ্যান্সার করবেন? আমরা প্রথমে হচ্ছে কি যে দেখবো যে হচ্ছে প্রথমে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করব, পেশেন্টের হচ্ছে কোনো আলসার আছে কিনা বা কোনো লাম্প আছে কিনা। তারপর এক্সামিনেশন করব, আমরা যেভাবে এক্সামিনেশন পয়েন্টগুলো লিখছিলাম ঠিক সেভাবে লিখবেন। তারপর আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বায়োপসি করতে হবে। আপনাকে হচ্ছে বায়োপসি করতে হবে। কেমন বায়োপসি করতে হবে? আপনার ওয়েজ বায়োপসি করতে হবে। ওয়েজ বায়োপসিতে আপনার কি নিতে হবে? আপনার হচ্ছে কি যে ক্যান্সার সহ, এটা যদি একটা ক্যান্সার হয়, ক্যান্সারে যদি এটা হয় ক্যান্সার, এটা যদি ভালো টিস্যু হয়, সেক্ষেত্রে আপনার এইখান থেকে একটা ভালো টিস্যু এবং ক্যান্সার টিস্যু, একটু ক্যান্সার টিস্যু এবং একটা ভালো টিস্যু দুইটাকে আপনার নিতে হবে। একটা ভালো টিস্যু এবং একটা ক্যান্সার টিস্যু দুইটাকে আপনাকে নিতে হবে। ঠিক আছে, তারপর আপনাকে বায়োপসি করার পর যখন কনফার্ম হবেন যে দিস ইজ এ কেস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, তখন আপনাকে হচ্ছে কি করতে হবে? আপনাকে হচ্ছে আপনার দেখতে হবে যে ক্যান্সারটা হচ্ছে কত দূর পর্যন্ত বিস্তৃত। আপনার চারপাশে এরিয়া যদি দরকার হয় আপনি সিটি স্ক্যান করে দেখতে হবে যে এটার মধ্যে কতটুকু ইনভেশনটা কতটুকু আছে। এরপর আপনার প্ল্যানিং করার পরে
আরো খেয়াল করতে হবে যে আপনি ওই এক্সিশন করার পর আপনার কি প্রাইমারি ক্লোজার করতে পারবেন, নাকি কোনো স্কিন ফ্ল্যাপ দেওয়া লাগবে, নাকি কোনো হচ্ছে কোনো সারফেসের মধ্যে কোনো হচ্ছে কি যে গ্রাফ দেওয়া লাগবে। এই ধরনের চিন্তা ভাবনাগুলো করে তারপর আপনাকে সার্জারি করতে হবে। তো সার্জারির মধ্যে আমরা কি করি, আমরা সাধারণত এক্সিশন করি, এক্সিশন করার পর অ্যাডিকুয়েট মার্জিন নিয়ে তারপর আমরা প্রাইমারি ক্লোজার অথবা ফ্ল্যাপ বা হচ্ছে গ্রাফ দেই। তো এটাই হচ্ছে কি যে স্কোয়ামাস সেল কার্সিনোমার পুরোপুরি ট্রিটমেন্ট এবং হচ্ছে ডায়াগনোসিস। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা ক্যান্সার আপনাদের পরীক্ষার জন্য লাগবে, একটা হচ্ছে কি আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর একটা হচ্ছে আপনাদের কি, আর একটা হচ্ছে বেসাল সেল কার্সিনোমা। এই দুইটা পরীক্ষাতে আসে। এবার আমরা পড়বো হচ্ছে বার্ন। বার্নটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বার্নের ক্ষেত্রে আমাদের অনেক কিছু আমাদের জানতে হবে। এখানে আর কিছু আপনাদের পরীক্ষায় লাগবে না, আপনাদের বাকিগুলো পরীক্ষায় লাগবে না। আমরা এবার বলি, আমরা দুইটা টার্ম খুব ব্যবহার করি, একটা হচ্ছে কি যে বার্ন, একটা হচ্ছে স্কাল্ড। এখন আমাকে কে বলতে পারবে কোনটা বার্ন আর কোনটা স্কাল্ড? কে বলতে পারবে যে কোনটা বার্ন আর কোনটা স্কাল্ড? গরম পানিতে একটা বাচ্চা পড়ে গেছে, এটা কি বার্ন হবে না স্কাল্ড হবে? স্কাল্প হবে। মানে গরম পানি বা গরম ডাল অথবা গরম দুধের মধ্যে বাচ্চা পড়ে গেলে, অর্থাৎ গরম পানি রিলেটেড, এটাকে আমরা বলবো হচ্ছে স্কাল্ড। এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন। আপনি কোথাও চাকরি করতে গেলে দেখবেন বলবে যে মা বাচ্চাকে নিয়ে আসবে, বলবো যে গরম পাতিল নিচে রাখছিল, ওটার মধ্যে বাচ্চা যে নেমে গেছে, এই কারণে। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কি যে বার্ন বা স্কাল্ড পেলে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেপস রয়েছে। সবার আগে যে স্টেপসটা করতে হবে সেটা হচ্ছে কি আমার দেখতে হবে যে বার্নটা হচ্ছে বা স্কাল্ডটা কতটুকু এরিয়াকে কভার করছে। আচ্ছা, কভার করার আগে আমার খুবই গুরুত্বপূর্ণ যেটা, যখন একটা বার্নের পেশেন্ট আসবে তখন আপনার সবার আগে যেটা করতে হবে, এটিএলএস প্রোটোকলটাকে ফলো করতে হবে। ফলো করে আপনার দেখতে হবে যে পেশেন্টের কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিনা, যেটার কারণে পেশেন্ট মারা যাইতে পারে। তো এই ক্ষেত্রে বার্নের ক্ষেত্রে কি কোনটা সবচেয়ে খারাপ, কে বলতে পারবে? আমরা যদি এটিএলএস প্রোটোকল করি কোন জিনিসগুলো আমরা খারাপ পেতে পারি? আমরা যদি বলি এআরওয়ে তে সবচেয়ে বড় যেটা ঝামেলা, যেটা কারণে সবচেয়ে বেশি পেশেন্ট মারা যায়, সেটা কি? পেশেন্টের কি হতে পারে, এয়ারওয়ে বার্ন হয়ে যেতে পারে। এয়ারওয়ে বার্ন হলে পেশেন্টকে বাঁচানো খুবই কঠিন। কেন কঠিন? এয়ারওয়ে বার্ন হলে এয়ারওয়েটা হচ্ছে কি যে আপনার সোয়েলিং হয়ে যায় এবং হচ্ছে রেসপিরেটরি একটা বন্ধ হয়ে যায়, আর হচ্ছে কি রেসপিরেটরি যে ডিফিউশন, এগুলো হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে। তাই এয়ারওয়ে বার্নটা সবচেয়ে খারাপ। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রিদিং। ব্রিদিং এর সবচেয়ে খারাপ জিনিস কোনটা? ব্রিদিং এর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে পেশেন্টের চেস্ট ওয়ালটা কি হতে পারে, চেস্ট ওয়াল পুরোটুকু হচ্ছে কি যে বার্ন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পেশেন্টের হচ্ছে চেস্ট ওয়ালের মধ্যে একটা কম্পার্টমেন্ট সিনড্রোমের মতো প্রেসার ক্রিয়েট করতে থাকে এবং পেশেন্ট হচ্ছে কি যে শ্বাসকষ্ট নিতে পারে না। তো এই কারণে দেখা যায় যে পেশেন্টের শ্বাস নিতে সমস্যা হতে পারে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি আমাদের সার্কুলেশন। সার্কুলেশনে যেটা সমস্যা হয়, সার্কুলেশন হচ্ছে পেশেন্টের হচ্ছে হাইপোভলিমিয়া ডেভেলপ করে। কারণ পেশেন্টের স্কিন লস হয়, স্কিনের সাবকিউটানিয়াস টিস্যু লস হওয়ার কারণে সেখান থেকে ফ্লুইড লস হতে থাকে। তো ওখান থেকে হাইপোভলিমিয়া ডেভেলপ করে। তাহলে এই তিনটা জিনিস পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে পেশেন্টকে বাঁচানোর জন্য এবং পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করব, আমরা যখন একটা পেশেন্ট থেকে বার্ন পেশেন্ট আসবে, সবার আগে আমরা এবিসিডি রিসাসিটেশন করব। এবিসিডি রিসাসিটেশন করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে কি যে পেশেন্টে কতটুকু বার্ন হয়েছে এবং পেশেন্টের কোনো খারাপ কোনো ফ্যাক্টর আছে কিনা এটা আমরা দেখার চেষ্টা করব। যদি পেশেন্টের কোনো হচ্ছে কি যে খারাপ ফ্যাক্টর থাকে, যে পেশেন্টকে আর হসপিটালে রাখা যাচ্ছে না, একটা হায়ার সেন্টারে রেফার করতে হবে, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন একটা পেশেন্টের উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসতে পারে, আপনি সেটাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে ট্রিটমেন্ট করবেন নাকি রেফার করবেন? তাহলে কখন রেফার করবেন? রেফার করার ক্রাইটেরিয়া গুলো কি কি? পেশেন্টের যদি আপনার মনে হয় যে এয়ারওয়ে বা ইনহেলেশন ইনজুরি আছে, আপনার অবশ্যই রেফার করতে হবে। কেন রেফার করতে হবে? কারণ পেশেন্ট একটা ইনটিউবেশন করতে হবে, ইনটিউবেশন করে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে। তারপর হচ্ছে কোনো বার্নের পেশেন্টের যদি ফ্লুইড রিসাসিটেশন লাগে, তাহলে ফ্লুইড রিসাসিটেশন কাদের ক্ষেত্রে লাগবে? বড়দের ক্ষেত্রে যদি 15%-এর চেয়ে বেশি বার্ন হয়, আর ছোটদের ক্ষেত্রে হচ্ছে যদি 10%-এর চেয়ে বেশি বার্ন হয়। 15% এবং 10%, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি যে কোনো বার্নের যদি সার্জারি লাগে, বার্ন যেমন হচ্ছে বার্ন যদি একটা সার্কামফারেন্সিয়াল বার্ন হয়, হাতের মধ্যে পুরো চারপাশে সার্কামফারেন্সিয়াল একটা বার্ন হলো, সেক্ষেত্রে আপনার সার্জারি লাগবে। এক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আপনাকে বার্ন ইউনিটে হায়ার সেন্টারে পেশেন্টটাকে হচ্ছে রেফার করতে হবে। পেশেন্টের যদি হচ্ছে কি যে বার্ন অফ এনি সিগনিফিকেন্স, যেমন হ্যান্ডের মধ্যে হয়, ফেসের মধ্যে হয়, ফিটের মধ্যে হয়, পেরিনিয়ামের মধ্যে হয়, এই জায়গাগুলো বার্নের ক্ষেত্রে খারাপ। কেন খারাপ?
কারণ হাতের মধ্যে যে বার্নটা হবে এই বার্নের জন্য যখন বার্নটা হিল হয়ে যাবে তখন হচ্ছে কি বার্ন দেখা যাবে বার্নের কারণে চারপাশের টিস্যু স্ট্রাকচার গুলাকে ফাইব্রোসিস হয়ে গেছে, পেশেন্টের কি হয়ে যাবে হাতটা ঠিকমতো ফ্লেকশন বা এক্সটেনশন করতে পারবে না, তখন কিন্তু হাতের ফাংশনটা লস হবে। এই কারণে এই জায়গায় বার্ন গুলা খুবই খারাপ। পেশেন্টের যদি নন অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকে, দেখা যেতে পারে পেশেন্টের চাচা বা খালা, চাচি বা খালা বা চাচা বা খালু এরা কি করছে ধাক্কা দিয়ে ফেলে দিছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই বার্ন ইউনিটে আপনাকে রেফার করতে হবে। পেশেন্টের যদি ছোট বাচ্চা হয় বা একদম বুড়া মানুষ হয় সেক্ষেত্রে আপনাকে রেফার করতে হবে। আচ্ছা, পেশেন্ট যখন আসবে আমরা পড়েই ফেলছি এবিসিডি ই রেসিসিটেশন করব। রেসিসিটেশন করার পরে আমরা দেখার চেষ্টা করব যে পেশেন্টের কোনো রেফার করার কোনো ফ্যাক্টর আছে কিনা। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে বার্ন এরিয়াটাকে অ্যাসেস করার চেষ্টা করব। বার্ন এরিয়াটাকে আমরা কিভাবে অ্যাসেস করব, রুল অফ 9 দিয়ে। আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা করা হয় রুল অফ 9। আমরা কি করি, আমরা চেষ্টা করব যে হচ্ছে পেশেন্টের এই রুলটাকে ফলো করার জন্য। রুলটা কি, রুল হচ্ছে কি যে আমাদের পেশেন্টের এক হাতের যে ইয়াটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের কতটুকু 1%, এটা হচ্ছে আমাদের 1%। তো সেই হিসেবে হিসাব করে দেখা যায় যে আমাদের সাধারণত ফ্রন্ট অফ দা চেস্ট, ব্যাক অফ দা চেস্ট, আপার লিম্বে কত 9%, পুরো আপার লিম্বে পুরোটুকু হচ্ছে আপনার 9%। তারপর হচ্ছে লোয়ার লিম্বে পুরোটুকু, লোয়ার লিম্বের সামনে 9%, পিছনে 9%, অর্থাৎ একটা লোয়ার লিম্বে আপনার 18%, দুইটা লোয়ার লিম্ব মিলে আপনার হয়ে যাবে কত 36%। টর্সো আপনার অর্থাৎ হচ্ছে কি যে ফ্রন্ট অফ দা চেস্ট এবং ফ্রন্ট অফ দা অ্যাবডোমেন, এটার মধ্যে আপনি কত পাবেন 18%। ব্যাক অফ দা চেস্ট, ব্যাক অফ দা অ্যাবডোমেন অর্থাৎ হচ্ছে ব্যাকের মধ্যে পাবেন 18%, এইখানে 36%। তাহলে 36 দুগুণা হয়ে গেল 72। 72-এর সাথে আপনার দুই হাতের জন্য আসবে হচ্ছে 18, তাহলে এখানে আপনি পাবেন 90%। আর 9% হচ্ছে আপনার কোথায়, হেড নেক, আর বাকি 9% হচ্ছে আপনার হেড নেক, তাহলে 99%। আর 1% হচ্ছে পেরিনিয়াম, 1% হচ্ছে আপনার পেরিনিয়াম। তাহলে এইভাবে টোটাল হিসাব করলে আপনি 100% পাবেন। বাচ্চাদের সাথে একটু পার্থক্য আছে। বাচ্চাদের সাথে পার্থক্য কি, বাচ্চাদের মাথাটা অনেক বড় শরীরের তুলনায়, তাই বাচ্চাদের ক্ষেত্রে মাথাটাই হচ্ছে কি যে 18%, মাথাটা হচ্ছে 18%, এটা একটু মাথায় রাখতে হবে। আর আমরা রাফলি হিসাব করব কত দিয়ে, আপনার হাতের পাম হচ্ছে কত পার্সেন্ট, 1%, এটা দিয়ে আমরা হিসাব করব। লুন্ড এবং ব্রডারের একটা চার্ট আছে, এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে কোনটা কত পার্সেন্ট। এটা আমরা কখনোই ফলো করি না কারণ এটা মনে রাখাটা খুব কঠিন। বার্ন হওয়ার পরে বার্নের ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা কি করবেন এটা আমাদের জন্য জানা জরুরি। তো বার্নের ক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, যেমন স্কাল্ড, আমরা বলতেছিলাম যে যদি গরম পানিতে এটা হয় তখন আমরা সাধারণত সুপারফিশিয়াল একটা বার্ন পাই, এটাকে আমরা স্কাল্ড বলি। তারপর অ্যালকালি এবং অ্যাসিড বার্ন, আপনার গায়ে হচ্ছে কেমিক্যাল বার্ন হলো, অ্যালকালি ছুঁড়ে মারলো বা অ্যাসিড ছুঁড়ে মারলো। তারপর ইলেকট্রিক্যাল বার্ন, এটার ক্ষেত্রে মনে রাখতে হবে ফুল থিকনেস বার্ন হয়। 2 নাম্বার যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যালকালি বার্ন এবং অ্যাসিডিক বার্ন কোনটা বেশি খারাপ, কে বলতে পারবে? অ্যালকালি এবং অ্যাসিডিক বার্ন দুইটার মধ্যে কোনটা বেশি খারাপ? অ্যালকালি বার্ন এবং অ্যাসিডিক বার্ন কোনটা বেশি খারাপ? অ্যাসিডিক। অ্যালকালিটা খারাপ কেন বলতে পারবেন? ডিপ থিকনেস অফ দ্য লেয়ার, মানে ডিপলি ভেরি এটা গুড। আমরা কিন্তু সেম কথা কিন্তু ইয়ার ক্ষেত্রে বলি। একটা পেশেন্ট যখন হচ্ছে অ্যালকালি বা অ্যাসিড খেয়ে ফেলে তখন আমরা সেম কথা বলি, অ্যালকালিটা বেশি খারাপ। কারণটা অ্যালকালিটা হচ্ছে কি যে আমাদের কি করে, অ্যালকালিটা হচ্ছে আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস করে। এটা আস্তে আস্তে কি করে, ভিতরে চারপাশে টিস্যুগুলাকে মানে এমন ভাবে নেক্রোসিস করে, পরবর্তীতে দেখা যায় হচ্ছে টিস্যুগুলা ফাইব্রোসড হয়ে যায়, প্রচন্ড ফাইব্রোসিস হয়ে যায়, এবং দেখা যায় যে আস্তে আস্তে ওই যেমন ইসোফেগাসের ক্ষেত্রে আমাদের স্ট্রিকচার ডেভেলপ করে, সেই তুলনায় আমাদের অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয় এবং দেখা যায় হচ্ছে এরিয়াটা তেমন বেশি ফাইব্রোসিস হয় না। তো এই ক্ষেত্রে অ্যালকালি বার্নটা হচ্ছে ডিপ বার্ন, এবং এটা যখন স্ট্রাকচারটাকে পুরোপুরি ফাইব্রোসিস করে দিবে, যেমন হাতের মধ্যে বা জয়েন্টের মধ্যে হলে তখন দেখা যাবে যে জয়েন্টের অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। তাই এই অ্যালকালি বার্নটা হচ্ছে বেশি খারাপ। তো বার্নের আমরা একটা ক্লাসিফিকেশন করি, আমাদের কতটুকু ইনভলভমেন্ট হয়েছে সারফেস বা স্কিনে, কতটুকু ইনভলভমেন্ট আছে এটার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি। একটা হচ্ছে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন, ফুল থিকনেস বার্ন। সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন কতটুকু হবে, যদি এপিডার্মিস এবং ডার্মিসের সুপারফিশিয়াল পার্ট বলা হয় পিপুলারি ডার্মিস পর্যন্ত ইনভলভ হয়,
তখন আমরা এটাকে বলি সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন। তো এইটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ব্লিস্টার তৈরি হয়, এই ক্ষেত্রে ব্লিস্টার তৈরি হয়। এবং 2 নাম্বার যেটা সেটা হচ্ছে এরিয়াটা ময়েস্ট থাকে, পিঙ্ক থাকে এবং পেইনফুল থাকে, ময়েস্ট থাকে, পিঙ্ক থাকে এবং পেইনফুল থাকে। আর ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন এই ক্ষেত্রে বলা হয় রেটিকুলার ডার্মিস পর্যন্ত বার্ন হয়। তো এই ক্ষেত্রে যেটা, এই ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে কি যে সেন্সেশনটা লস হয়, সাধারণত কোনো ওরকম ব্লিস্টার তৈরি হয় না, কিন্তু এই ক্ষেত্রে পেইনফুল হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, পেইনফুল হয় না, সাধারণত পেইনফুল না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ফুল থিকনেস বার্ন, আপনার যদি স্কিনের এপিডার্মিস ডার্মিস ভেদ করে পরবর্তীতে আন্ডারলাইং স্ট্রাকচারটাকেও ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি ফুল থিকনেস বার্ন। এই ক্ষেত্রে এরিয়াটা থাকবে হচ্ছে কি যে ব্ল্যাক থাকবে, তারপর হচ্ছে কি যে এখানে কোনো সেন্সেশন থাকবে না, পেইন থাকবে না, এই ধরনের সিমটম গুলা কম থাকবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ফুল থিকনেস বার্ন। তাহলে সুপারফিশিয়াল বার্নটা হচ্ছে পিঙ্ক কালার হবে, পেইনফুল হবে এবং হচ্ছে কি যে ব্লিস্টার ফর্মেশন হবে। ডিপ পার্শিয়াল থিকনেস বার্নটা হচ্ছে পেইনফুল হতে পারে, নাও হতে পারে, লেস পেইনফুল, তারপর হচ্ছে কি সেন্সেশনটা লস হয় এবং কোনো ব্লিস্টার থাকে না। ফুল থিকনেস বার্নটা হচ্ছে কেমন হবে, ব্ল্যাক কালার হবে, সেন্সরি লস থাকবে এবং হচ্ছে কি যে এখানে কেমন হবে, কোনো পেইন সেন্সেশন থাকবে না, লেদারি একটা ফিলিং আসবে, দেখে মনে হবে লেদারের মতো শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। এবার আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্লুইড রিসাসিটেশন। তো ফ্লুইড রিসাসিটেশনের ক্ষেত্রে আমরা কাদেরকে ফ্লুইড দিব? সবার আগে মনে রাখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে যদি টোটাল বডি সারফেস এরিয়া 10% চেয়ে বেশি বার্ন হয়, সেক্ষেত্রে আপনার ফ্লুইড দিতে হবে। আর বয়স্কদের ক্ষেত্রে যদি 15% চেয়ে বেশি বার্ন হয়, সেক্ষেত্রে আপনাকে ফ্লুইড রিসাসিটেশন করতে হবে। ঠিক আছে, আর যদি কম বার্ন হয় সেক্ষেত্রে আপনি মুখে ফ্লুইড দিতে পারেন, কিন্তু সেখানে সল্ট অ্যাড করতে হবে। আর সব সময় আপনার মনিটর করতে হবে, কিভাবে? ইউরিন আউটপুট দিয়ে মনিটর করতে হবে, ইউরিন আউটপুট দিবে। এখন আমাকে বলতে হবে একটা নরমাল পার্সনের ক্ষেত্রে, একটা বড় অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে ইউরিন আউটপুট কত, একটা ছোট বাচ্চার ক্ষেত্রে ইউরিন আউটপুট কত, কে বলতে পারবে? অ্যাডাল্ট হচ্ছে 1.5 লিটার। এটা একটু রেঞ্জে বলতে হবে এবং সময়টা বলতে হবে। আমরা বলে থাকি যে 0.5 থেকে 1 ml পার কেজি পার লিটার পার আওয়ার, 0.5 থেকে 1 পার কেজি পার আওয়ার। তো আপনি যদি মনে রাখতে পারেন এভাবে, একটা মানুষের ওজন যদি 60 থেকে 70 কেজি হয়, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় 30 থেকে 60 ml, 30 থেকে 60 ml হলে এটা নর্মাল। বাচ্চাদের ক্ষেত্রে কত? 1 থেকে 2 ml পার কেজি পার আওয়ার। বাচ্চাদের ক্ষেত্রে কেন বেশি হয়, কে বলতে পারবে? বাচ্চাদের ক্ষেত্রে বেশি হওয়ার কারণ হচ্ছে বাচ্চারা ইউরিন কনসেন্ট্রেটিং পাওয়ারটা কম থাকে, কারণ তাদের ব্রেইন এডিএইচ যথেষ্ট পরিমাণে সিক্রেট করতে পারে না। অ্যান্টিডায়োটিক হরমোন ছাড়া ইউরিন কনসেন্ট্রেট করা যায় না, এজন্য ইউরিন আউটপুটটা বেশি থাকে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা বার্ন পেশেন্ট আসলে আপনি প্রথমে কি ক্রিস্টালয়েড দিবেন না কলয়েড দিবেন, এবং কেন, কে বলতে পারবে? একটা বার্ন পেশেন্ট আসছে, আপনি প্রথমে কি দিবেন, ক্রিস্টালয়েড দিবেন না কলয়েড দিবেন, এবং কেন? সবার আগে আমরা দিব ক্রিস্টালয়েড। প্রথম 24 ঘন্টায় কোনো কলয়েড দেওয়া যাবে না, যেমন হচ্ছে কি যে প্রোটিন কন্টেনিং কোনো কিছু দেওয়া যাবে না। ঠিক আছে, কেন দেওয়া যাবে না এটা আমি একটু বলি। কারণ পেশেন্টের হচ্ছে স্কিন এবং হচ্ছে ওভারলাইং যে ভেসেল গুলো আছে, ওখান থেকে ওভারলাইং স্ট্রাকচার গুলোর মধ্যে বার্ন হয়ে যায়, তখন দেখা যায় ওই ওভারলাইং আর নিচে যে আর্টারি বা ভেসেল গুলো থাকে, ওগুলা পারমিয়েবিলিটি বেড়ে যায়, তখন ভেসেল গুলা দিয়ে প্লাজমা প্রোটিন গুলা বের হয়ে যায়, প্লাজমা প্রোটিন গুলা বের হয়ে যায়। তো বের হয়ে গেলে আমাদের প্লাজমা প্রোটিন লস হয়, এই কারণে আমাদের কি হতে পারে, পেশেন্টের প্লাজমা অনকোটিক প্রেসার কমে যায় এবং পেশেন্টের হচ্ছে ব্লাড প্রেসারটা সাধারণত হচ্ছে কি টিস্যু ফ্লুইডের মধ্যে টিস্যু ফ্লুইডের লস হয়ে যায়। মূল কথাটা হচ্ছে কি প্রথম 24 ঘন্টায় হচ্ছে কি যে সাধারণত প্লাজমা প্রোটিন গুলা বাইরে বের হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, বাইরে বের হয়ে যায় ভেসেল থেকে।
আপনি যদি প্রথম 24 ঘন্টায় কোনো প্লাজমা প্রোটিন দেন, ওটা দিয়ে কোনো লাভ হবে না। সে কি করবে, সে হচ্ছে কি সে আবারও বাইরে বের হয়ে আসবে, ঠিক আছে? তাই প্রথম 24 ঘন্টায় প্লাজমা প্রোটিন মানে কলয়েডাল কোনো সলিউশন দেওয়া যাবে না। আপনাকে প্রথম 24 ঘন্টায় দিতে হবে ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েড আমরা কতটুকু দিব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রিস্টালয়েড আমরা দিব, আমাদের নাইস গাইডলাইন, আমরা হচ্ছে কি যে যখন এমআরসিএস এ আমরা পড়ি, একদম স্পষ্ট করে লেখা আছে যে ইলেকট্রিক বার্ন ছাড়া সবগুলাতে আপনার দিতে হবে 2 ml পার কেজি পার আওয়ার করে, ঠিক আছে? 2 ml পার কেজি পার বডি সারফেস এরিয়া বার্ন, আওয়ার না, 2 ml পার কেজি পার বডি সারফেস এরিয়া বার্ন। অর্থাৎ আপনি কি করবেন, 2 দিয়ে গুণ করবেন, কিন্তু এটা প্র্যাকটিক্যাল হিসেবে ব্যবহার করেন। এটাকে আপনি হচ্ছে কি যে পরীক্ষার জন্য ব্যবহার করবেন না। পরীক্ষার জন্য ব্যবহার করবেন কোনটা? পরীক্ষার জন্য ব্যবহার করবেন 4 ইন্টু টোটাল বডি সারফেস এরিয়া বার্ন ইন্টু কি ওয়েট, বডি ওয়েট। এইটা এই ফর্মুলাকে ব্যবহার করবেন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পার্ক ল্যান্ড ফর্মুলা। এটাকে আমরা বলি পার্ক ল্যান্ড ফর্মুলা। তো এই ফর্মুলা অনুসারে যতটুকু ফ্লুইড আসবে, এই ফ্লুইডটা আপনি 2 ভাগে ভাগ করে দিতে হবে। আপনি যতটুকু আসলো, ধরলাম যে আসলো হচ্ছে কি যে আপনার 1600 ml, 1600 ml এর মধ্যে এই 1600 ml কে 24 ঘন্টায় দিতে হবে। কিভাবে দিবেন? আপনি প্রথম 800 ml কে আপনার দিতে হবে কখন? আপনার প্রথম 8 ঘন্টার মধ্যে, আর বাকি 800 ml কে দিতে হবে হচ্ছে আপনার পরবর্তী 16 ঘন্টায়, ঠিক আছে? তাহলে আপনি 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করবেন কিভাবে? 8 ঘন্টা আর 16 ঘন্টা। অর্ধেককে দিবেন প্রথম 8 ঘন্টায়, আর বাকি অর্ধেককে দিবেন হচ্ছে বাকি 16 ঘন্টায়। এইটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ, পেশেন্ট তো আপনার বার্ন হয়েছে ধরলাম যে সকাল 8টার সময়, আপনার কাছে আসছে হচ্ছে দুপুর 2টার সময়। আপনি যখন ফ্লুইড ক্যালকুলেশন করবেন, তখন কি আপনি এই প্রথম এই যে 8টা থেকে 2টা 6 ঘন্টা ছিল, এই 6 ঘন্টাকে আপনি ক্যালকুলেট করবেন কি করবেন না? আপনার ক্যালকুলেশনে ধরবেন কি ধরবেন না? সঞ্জিদা বলো তো। ধরবো। আচ্ছা, তাহলে এটা একটু মুখস্থ। আমি বলে দিই, আপনার কাছে যখন পেশেন্ট আসবে তারপর থেকে আপনার সবকিছু হিসাব হবে। যখন পেশেন্ট আপনার কাছে আসবে তখন থেকে হিসাব হবে, এর আগে আপনার হিসাব হবে না, ঠিক আছে? পেশেন্ট আপনার কাছে যখন আসবে তখন থেকে আপনি হচ্ছে কি যে ফ্লুইড রিসাসিটেশনের সময়টা হিসাব করতে হবে। আচ্ছা, তারপরে আপনার কি হলো, আপনি ফ্লুইড দিলেন, দেওয়ার পর প্রথম 24 ঘন্টায় আপনি শুধুমাত্র ক্রিস্টালয়েড ফ্লুইড দিবেন। কোনটা দিবেন? রিঙ্গার্স ল্যাকটেট আর হার্টম্যান সলিউশন। আমাদের এখানে হার্টম্যান সলিউশনটা বেশি পাওয়া যায়, আপনি ওইটা দিবেন। পরে 24 ঘন্টা পার হয়ে গেল, এরপর আপনি কি দিবেন? এরপর আপনি দিতে পারেন যে হচ্ছে কলয়েড দিতে পারেন। কলয়েডের ফর্মুলা কত? 0.5 ইন্টু বডি সারফেস এরিয়া বার্ন ইন্টু ওয়েট, ঠিক আছে? 0.5 ইন্টু বডি সারফেস এরিয়া। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কথা, আমি আজকে 24 ঘন্টা শুধু ফ্লুইড দিলাম, এটাই কি শেষ? নাকি আমি কিভাবে বুঝবো যে আমার আর ফ্লুইড দেওয়া লাগবে না? কিভাবে আমরা বুঝতে পারবো? এটা কে বলতে পারবেন? ইউরিন আউটপুট দেখে। ভেরি গুড। যখন ইউরিন আউটপুট নরমাল হয়ে যাবে, আপনি বুঝবেন যে শেষ, আমার আর দেওয়া লাগবে না। তো সেটা বড়দের ক্ষেত্রে 0.5 থেকে 1 ml পার কেজি বডি ওয়েট পার আওয়ার, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে ছোটদের ক্ষেত্রে হচ্ছে 1 to 2 ml পার কেজি পার আওয়ার, ঠিক আছে? এইটা আপনার দেখে তারপর হচ্ছে কি আপনাকে আপনার রিসাসিটেশনটা বন্ধ করতে হবে। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে হচ্ছে কি যে ক্রিস্টালয়েড দিলাম প্রথম দিন, আমরা ইউরিন আউটপুটটা খেয়াল করলাম, ইউরিন আউটপুট দেখে আমরা পরের দিনের ক্রিস্টালয়েডের পরিমাণটা হিসাব করব, আমরা চেষ্টা করব ইউরিন আউটপুটটা নরমাল করার জন্য। 2 নাম্বার যেটা, আমরা পরের দিন 24 ঘন্টা পরে আমরা কলয়েডটা যোগ করতে পারি, ঠিক আছে? 3 নাম্বার যেটা, আমরা চেষ্টা চাইলে কলয়েড না দিয়ে, কলয়েডের ক্ষেত্রে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি। এরপরে আমরা তো ফ্লুইড ম্যানেজমেন্ট করলাম, আমরা কি করব এরপরে পরবর্তীতে কি করব? পরবর্তীতে আমরা কি করব? বার্ন এরিয়া যদি অল্প থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সাধারণত নিয়মিত ড্রেসিং করব। আমরা ড্রেসিং করব কিছু ট্রপিক্যাল এজেন্ট দিয়ে। কি দিব আমরা ড্রেসিং করার পর? সিলভার সালফার ডায়াজিন ক্রিম দিতে পারি, সিলভার নাইট্রেট সলিউশন দিতে পারি, মেফানাইড অ্যাসিটেট ক্রিম দিতে পারি। এইগুলা বাজারে পাওয়া যায়, এগুলোতে আমরা নিয়মিত ড্রেসিং করতে পারি। তারপরে কি হতে পারে? আমার হচ্ছে কি যে যদি ছোট না হয় একটা বড় বার্ন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা নিয়মিত হচ্ছে ড্রেসিং করব। ড্রেসিং করার পরে আমরা সাধারণত হচ্ছে কোনো অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ড্রেসিং করা হয়। ড্রেসিং করার পরে আমাদের সাধারণত এই মলমগুলা দিয়ে দেওয়া হয়, মলমের সঙ্গে সুফ্রাটলিটা দিয়ে দেওয়া হয়।
সুফ্রাটলি হচ্ছে একটা ড্রেসিং এর প্যাডের মতো, এটা দিলে সাধারণত পরবর্তীতে যখন আমরা ড্রেসিংটা উঠাবো তখন খুব বেশি ব্যথা হবে না। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমরা সাধারণত পেশেন্টের প্রথম দিন এগুলা প্রথম কয়েকদিন এটা করলাম। তো আমরা যখন দেখবো যে হচ্ছে পেশেন্টের এরিয়াটা আস্তে আস্তে হিল হয়ে আসছে, তখন আমরা কি করব, আচ্ছা তাহলে আমাদের পরবর্তীতে কি করব, আমরা যদি হচ্ছে পেশেন্টের হিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি যে পেশেন্টের যদি নর্মালি হিল হয়ে যায় তাহলে কিছু করা লাগবে না। কিন্তু যদি কোনো কারণে দেখি যে ফুল থিকনেস বার্ন ছিল, সেক্ষেত্রে আমাদের স্কিন গ্রাফট করা লাগবে। ঠিক আছে, তো আর অনেক সময় কিন্তু স্কার ফর্মেশন হয়, গ্রাফটের জায়গাটাতে স্কার ফর্মেশন হয়, সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের স্কারোটমি করতে হবে, স্কারটাকে ফেলে দিয়ে পরবর্তীতে হচ্ছে আমাদের ওখানে কি করতে হবে, স্কিন গ্রাফট দিতে হবে। স্কারটা কি জিনিস, খুবই সহজ একটা জিনিস, এটা হচ্ছে কি যে আমাদের যেই এরিয়াতে বার্ন হয়েছে ওই এরিয়াতে দেখা যেতে পারে যে একটা টিস্যুটা ব্ল্যাকেনিং এবং হচ্ছে কি যে পুরোপুরি কি হয়ে যেতে পারে, পুরোপুরি একটা হচ্ছে কি যে থিক লেয়ার তৈরি করতে পারে, ব্ল্যাক এবং একটা থিক লেয়ার তৈরি করতে পারে। যদি হচ্ছে কি যে এরকম একটা ব্ল্যাক থিক লেয়ার তৈরি করে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে স্কার। তখন আমরা স্কারটাকে কেটে ফেলে দিব, ফেলে দিয়ে পরবর্তীতে হচ্ছে আমরা ওখানে যদি দরকার হয় স্কিন গ্রাফ করব অথবা হচ্ছে ফ্ল্যাপ করে দেবো। তাহলে এইভাবে হচ্ছে কি আমাদের পেশেন্টটাকে ম্যানেজ করতে হবে। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে 2-3টা ইম্পর্টেন্ট স্টেপস বলি। একটা হচ্ছে পেশেন্টকে ম্যানেজ করার সময় আমাদের নিউট্রিশনের দিকে খেয়াল করতে হবে। এই পেশেন্টের যদি কোনো কারণে দেখা যায় ফেসিয়াল এরিয়াতে কোনো বার্ন থাকে, সেক্ষেত্রে এনজি টিউব করা লাগতে পারে। ঠিক আছে, অথবা পেশেন্টের কি করা লাগতে পারে, পেশেন্টের যদি কোনো কারণে দেখি যে বেশি এরিয়াতে বার্ন আছে, সেক্ষেত্রে আমাদের টিপিএন চালু করতে হবে। পেশেন্টের বার্ন এই পেশেন্টের ক্ষেত্রে এই নিউট্রিশন মেনটেন করাটা খুবই জরুরি। পেশেন্ট যদি নিউট্রিশন না পায়, সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু হচ্ছে কি যে মারা যেতে পারে। কেন মারা যেতে পারে, কারণ বার্নের জায়গাতে ইনফেকশন হয়ে যাবে, পেশেন্ট হচ্ছে ওখান থেকে সেপ্টিসেমিয়া হয়ে মারা যেতে পারে। 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যে এই বার্নের পেশেন্টের ক্ষেত্রে আপনার অ্যানালজেসিকের ব্যবহার। পেশেন্টের প্রচন্ড ব্যথা থাকবে, এই জন্য ব্যথার কারণে আপনার অ্যানালজেসিকের ব্যবহারটা খুব ভালো করে করতে হবে। এই ব্যথার কারণেও কিন্তু অনেক পেশেন্ট কিন্তু হার্ট অ্যাটাক করে, বিশেষ করে বয়স্ক পেশেন্ট গুলো মারা যেতে পারে। এই কারণে আপনার কি হতে পারে, আপনার মাথায় রাখতে হবে যে অ্যানালজেসিকের একটা ভালো ব্যবহার করতে হবে, যাতে হচ্ছে পেশেন্টের পেইন রিলিফ হয়। ঠিক আছে, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। পেশেন্টের যখন হচ্ছে অ্যান্টিবায়োটিক দিবেন, আপনি চেষ্টা করবেন যে একটা ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। ঠিক আছে, ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, সেটা ছাড়া আপনি আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি যে আপনি কোনো কারণে পাস ফর্মেশন হলে অথবা কোনো কারণে যদি ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে পাস কালচার সেন্সিটিভিটি করে তারপর আপনার হচ্ছে কি যে এটাকে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, মোটামুটি এতটুকু হলো ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের পরে কি হতে পারে, আপনার কমপ্লিকেশন হিসেবে সামনে কি হতে পারে, একটা যেটা হতে পারে যে কোনো কারণে জয়েন্টের মধ্যে যদি, বললাম যে হাতের আঙ্গুলের জয়েন্টের মধ্যে যদি হয়, আঙ্গুলের জয়েন্টের মধ্যে বা হচ্ছে হাতের এলবো জয়েন্টের মধ্যে হয়, সেক্ষেত্রে এলবো জয়েন্টটা কি হতে পারে, মুভমেন্টের রেস্ট্রিকশন হয়ে যেতে পারে, এলবো জয়েন্টের সামনে বা ইয়া হতে পারে। তো সেক্ষেত্রে আপনি 2টা মেজার নিতে পারেন। একটা হচ্ছে পেশেন্টকে আর্লি স্টেজে বলতে পারেন যে আপনার মুভ করতে হবে, হাতটা আস্তে আস্তে মুভ করতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার এক্ষেত্রে কন্ট্রাকচার হবে না, পেশেন্টের হচ্ছে জয়েন্টের মোবিলিটিটা মেনটেন হবে। কিন্তু কোনো কারণে যদি আপনার ফাইব্রোসিস হয়ে কন্ট্রাকচার ডেভেলপ করে,
সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই ফাইব্রোসিসটাকে হচ্ছে কেটে আস্তে আস্তে এটাকে ছাড়াতে হবে এবং হচ্ছে কি যেটাকে পরবর্তীতে রিপেয়ার করে দিতে হবে। এই জিনিসগুলো আপনার এই পেশেন্টের ক্ষেত্রে আপনাকে মেনটেন করতে হবে। তো এগুলো অনেক পদ্ধতি আছে, এগুলো আপনার জানার কোনো দরকারই নেই, আপনি শুধু অতটুকু জানলেই হবে। এবার আমরা আসি দুইটা টার্ম পড়বো, যে দুইটা টার্ম হচ্ছে আমাদের জন্য খুবই জরুরি। একটা হচ্ছে ফ্ল্যাপ আর একটা হচ্ছে গ্রাফট। তো কোনটাকে আমরা ফ্ল্যাপ বলবো, কোনটাকে আমরা হচ্ছে গ্রাফট বলবো? কোনটাকে ফ্ল্যাপ বলবো, কোনটাকে আমরা গ্রাফট বলবো, কে বলতে পারবেন? আচ্ছা, আমরা তাহলে একটু দেখাই। আমরা সাধারণত বলি গ্রাফট। গ্রাফটটা কয়েক ধরনের হতে পারে, স্প্লিট থিকনেস হতে পারে বা ফুল থিকনেস হতে পারে। ঠিক আছে, কোনটা স্প্লিট থিকনেস আর কোনটা ফুল থিকনেস এখানে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। ছবিতে যদি আপনি খেয়াল করেন, এখানে দেওয়া আছে যে আপনার এপিডার্মিস, তারপর হচ্ছে ডার্মিসের যদি লেয়ার নেন সেক্ষেত্রে আপনাকে এটা বলা হয় হচ্ছে স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট। আর যদি হচ্ছে কি আপনি এপিডার্মিস সহ ডার্মিস সহকারে আপনি যদি হচ্ছে সাবকিউটাস টিস্যু কিছু নেন সেক্ষেত্রে আপনাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে ফুল থিকনেস স্কিন গ্রাফট। ঠিক আছে, এটাকে বলবো আমরা তখন হচ্ছে ফুল থিকনেস স্কিন গ্রাফট। আর যদি ডার্মিস, এপিডার্মিস, তারপর হচ্ছে ভিতরে লেয়ার সবকিছু মিলা আপনার হচ্ছে কি সাবকিউটাস টিস্যু সবকিছু মিলা সাথে যদি একটা ব্লাড সাপ্লাই, আপনার ওন ব্লাড সাপ্লাই মেনটেন হয় এরকম একটা জায়গা নেন, তখন আমরা এটাকে বলবো ফ্ল্যাপ। তাহলে আমাদের দুইটা সংজ্ঞা চলে আসলো, একটা হচ্ছে কি যে গ্রাফট আর একটা হচ্ছে ফ্ল্যাপ। তাহলে গ্রাফটের ক্ষেত্রে যেটা হবে, গ্রাফটের ক্ষেত্রে হচ্ছে আপনার স্কিন এবং স্কিনের এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটাস টিস্যুকে আপনি নেবেন, সেক্ষেত্রে আপনার ওন ব্লাড সাপ্লাইটা হচ্ছে কি যে থাকবে না, ওন ব্লাড সাপ্লাই থাকবে না। এই ক্ষেত্রে সে কার উপর নির্ভরশীল হবে, আপনি যে জায়গায় গ্রাফট দিবেন ওই জায়গার ব্লাড সাপ্লাইয়ের উপর এটা নির্ভরশীল হবে। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ফ্ল্যাপ। ফ্ল্যাপের ক্ষেত্রে আপনার কি, ফ্ল্যাপের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে ফ্ল্যাপের নিজস্ব ব্লাড সাপ্লাই থাকে, ফ্ল্যাপের নিজস্ব ব্লাড সাপ্লাই থাকে। তো ফ্ল্যাপের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে ফ্ল্যাপ নিজস্ব ব্লাড সাপ্লাই থাকবে এবং হচ্ছে কি যে আপনার এই ফ্ল্যাপটাকে হচ্ছে কি যে আপনি দুইটার মধ্যে ভালো কোনটা, ভালো হচ্ছে কি আপনার ফ্ল্যাপ। কিন্তু ফ্ল্যাপের একটা সমস্যা হচ্ছে ফ্ল্যাপ হচ্ছে একটা ছোট জায়গাকে কভার করতে পারে, বড় এরিয়াকে কভার করতে পারে না। যেমন আপনার পায়ের মধ্যে দেখা গেল অনেক বড় একটা বার্ন আছে বা অনেক বড় একটা স্কিন লস আছে, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাপ দিয়ে কভার করা যাবে না। তো কোন জায়গায় আপনি ফ্ল্যাপ দিবেন, যে জায়গায় হচ্ছে বোন এক্সপোজড হয়ে আছে, যে জায়গায় নিজস্ব কোনো ভাস্কুলারিটি না থাকে না, ওই সকল জায়গায় আপনাকে ফ্ল্যাপ দিতেই হবে। যেমন আমরা খুব কমনলি দেখা হচ্ছে আমাদের ধরলাম যে আমার যে হিল আছে, হিল যদি কোনো কারণে ওপেন হয়ে যায়, অথবা পায়ের মধ্যে যে স্ট্রাকচার গুলো আছে ওগুলো যদি কোনো কারণে ওপেন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই কি দিতে হবে, আপনার অবশ্যই হচ্ছে কি যে ফ্ল্যাপ দিতে হবে। আচ্ছা, আর গ্রাফট আপনি কোথায় দিতে পারবেন, যে সকল জায়গায় হচ্ছে ওরকম এক্সপোজ না, শুধুমাত্র স্কিন লস আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে কি যে গ্রাফট দিতে পারবেন। কিন্তু দুইটার মধ্যে ফ্ল্যাপটা হচ্ছে কি যে দেওয়াটা কঠিন। ফ্ল্যাপের সমস্যা হচ্ছে ফ্ল্যাপের মধ্যে যেহেতু নিজস্ব ব্লাড সাপ্লাই সহকারে এটাকে তৈরি করা হয়, তাই এটা দেওয়াটা কিন্তু খুবই কঠিন। আমরা ওয়ার্ডের মধ্যে দেখি যে প্রথম দিন দিল, দেওয়ার পর পরের দিন দেখা গেল গ্রাফটা হচ্ছে কি যে ফ্ল্যাপটা দেখা গেল কি যে নেক্রোসিস হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন কারণে নেক্রোসিস হতে পারে। আর ফ্ল্যাপের গ্রাফটের ক্ষেত্রে সাধারণত ওরকম লস খুব বেশি হয় না। কিন্তু গ্রাফটের ক্ষেত্রে খারাপ দিক কি, গ্রাফটের ক্ষেত্রে খারাপ হচ্ছে দেখতে খুবই আগলি দেখা যায়। আপনি 1 মাস পর 2 মাস পর দেখবেন যে খুব বাজে দেখা যাচ্ছে, এরিয়াটা পুরো একদম বিশ্রী দেখা যাচ্ছে, এই ধরনের একটা সমস্যা হয়। ঠিক আছে, তাহলে ফ্ল্যাপ এবং গ্রাফট, ফ্ল্যাপের ক্ষেত্রে তার ব্লাড সাপ্লাইটা থাকে নিজস্ব, আর গ্রাফটের ক্ষেত্রে তার নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই থাকে না। এটা হচ্ছে কি আন্ডারলাইং যে বেডের মধ্যে যেখানে দেওয়া হয় ওইখানকার ব্লাড সাপ্লাইয়ের উপরে নির্ভরশীল। আচ্ছা, তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যেখানে আমরা ফ্ল্যাপটা ব্যবহার করি, এটা আমি একটু বলি, তাহলে আপনাদের এটা মনে থাকবে, যদিও পরীক্ষা এটা লাগবে না। আচ্ছা, আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে আমরা ফ্ল্যাপটাকে ব্যবহার করি। যেমন হচ্ছে কি আমাদের নোজ, কোনো কারণে যদি আমার নাকটা কেটে যায় বা নাকের স্কিন লস হয়, সেক্ষেত্রে আমার অথবা নাকের কোনো ইনজুরি হয়ে নাকের কোনো একটা ল্যাটারাল যে এলা এগুলো যদি লস হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্ল্যাপ দিতে হবে। তারপর আমার বোনস, বিশেষ করে হচ্ছে টিবিয়ার মধ্যে যদি শিনে এরিয়াটা যদি আপনার কোনো কারণে যদি হচ্ছে কি যে আপনার ওপেন হয়ে যায়, কারণ টিবিয়ার এই জায়গাটার মধ্যে নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই থাকে না, এটার মধ্যে আপনি ফ্ল্যাপ দিতে হবে। তারপর খুব কমনলি আমরা যেটা দেই সেটা হচ্ছে আমাদের আমরা যখন বেড সোর হয়, বেড সোরের মধ্যে আমরা ফ্ল্যাপ দিই। কেন দিই, বেড সোরে যে জায়গাটা হয় সে জায়গায় সাধারণত নিচে সাধারণত বোনস থাকে, এখানে আপনার গ্রাফ দিলে কখনোই গ্রাফটা টিকবে না।
ঠিক আছে, এই জায়গাগুলোতে সাধারণত আমরা ফ্ল্যাপ ব্যবহার করার চেষ্টা করি। আর গ্রাফট কোথায় দিব আমরা? গ্রাফট হচ্ছে বাকি সব জায়গাতে। যদি আমাদের মনে হয় যে এই জায়গায় হচ্ছে কি যে কোন নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই আছে, তাহলে আমরা হচ্ছে কি যে গ্রাফট দিতে পারি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনার একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আপনার একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে গ্রাফট এবং ফ্ল্যাপের মধ্যে আপনার শুধু একটু পার্থক্যটা পড়তে হবে। আর হচ্ছে কি আর কোনো কিছু তেমন কিছু পড়া লাগবে না। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, আপনারা যদি ছবিটা খেয়াল করেন, এই ছবিতে দেখা যাচ্ছে যে পেশেন্টের এই জায়গা থেকে একটা গ্রাফট তোলা হয়েছে। এই গ্রাফটটাকে প্লেস করবে কোথায়? এই হিলের মধ্যে, কারণ এই জায়গায় হচ্ছে বোনস এক্সপোজ থাকে, এখানে অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই থাকে না। দেখেন কি সুন্দর করে এটাকে পরবর্তীতে এই জায়গায় হচ্ছে প্লেস করা হয়েছে। ঠিক আছে, আর আমরা যদি ফ্ল্যাপের কথা চিন্তা করি, ফ্ল্যাপের গ্রাফটের কথা চিন্তা করি, গ্রাফট কোথায় দেওয়া হয় ছবিতে একটু দেখাই। এই যে আপনার এখানে হচ্ছে কি যে একটা এই জায়গা থেকে হচ্ছে গ্রাফটাকে তোলা হয়েছে, একটা নাইফ আছে, হামবিস নাইফ, এটা দিয়ে হচ্ছে গ্রাফটাকে এখান থেকে তোলা হয়েছে। তোলার পর কি করা হয়, আপনার যেই এরিয়াতে দরকার ওই জায়গায় ম্যাশ করে এটাকে ছোট ছোট পিস পিস করে মাঝখানে ফুটা ফুটা করে 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 এটাকে ম্যাশ করে এটাকে হচ্ছে প্লেসমেন্ট করা হয়, ম্যাশ করে এটাকে প্লেসমেন্ট করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব কমনলি ব্যবহার করে থাকি। আমরা ওয়ার্ডে বেশি করা হয় হচ্ছে আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে কি যে গ্রাফটা খুব বেশি করি, গ্রাফ করা খুবই সহজ। গ্রাফট হচ্ছে কি আমরা যে কোনো সময় যে কোনো ওয়ার্ডের মধ্যে যে কোনো কন্ডিশন আমরা করতে পারি। আর ফ্ল্যাপ করাটা খুবই কঠিন, ফ্ল্যাপের ক্ষেত্রে হচ্ছে কি এক্সপিরিয়েন্স না থাকলে এটা ফ্ল্যাপটা টিকানো খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয় ছিল। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনাদের লাগবে না, এগুলা হচ্ছে শুধুমাত্র যারা এফসিপিএস দিবে তাদের জন্য দাগানো ছিল। আপনাদেরকে আমরা শীটটা দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। পরীক্ষা আসবে কোনটা? পরীক্ষা আসবে বার্নের ম্যানেজমেন্ট। আপনার একটা পেশেন্টের ওয়েট দিয়ে দিবে, ওয়েট দিলে হচ্ছে আপনার এবং হচ্ছে টোটাল বডি সারফেস এরিয়া কতটুকু বার্ন হয়েছে এটা আপনাকে দিয়ে দিবে। অথবা আপনাকে ছবিতে যেমন অস্পিতা আসতে পারে, আপনার ছবি দিয়ে দিবে, ছবিতে দিয়ে দিবে কোন এরিয়াটা বার্ন হয়েছে। তো ওখান থেকে আপনার হচ্ছে কতটুকু ফ্লুইড লাগবে, ওই ফ্লুইডের পার্কল্যান্ড ফর্মুলা দিয়ে ওইটা ক্যালকুলেশন করতে হবে। এইটা পরীক্ষাতে আসতে পারে। আর হচ্ছে কি যে পরীক্ষা আসতে পারে কোনটা, যেমন হচ্ছে একটা বেজাল সেল কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে, এটা ম্যানেজমেন্ট আসতে পারে। এই দুইটা কোশ্চেন এখান থেকে খুব কমনলি আসে, আর বাকি খুব বেশি কোনো কোশ্চেন এখান থেকে আসে না। ঠিক আছে, আর আমরা লাম্প এবং হচ্ছে কিভাবে আলসার এক্সামিনেশন করবো এটা আমরা দেখলাম। আমার শীটটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা শীট থেকে ওই লাম্পের এক্সামিনেশন গুলো পড়বেন। সাথে হচ্ছে কি যে বর্ণনা কিভাবে করবো এটা মুখস্থ করে ফেলবেন, বর্ণনা কিভাবে করবো এটা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাকলো পড়া। আর গতদিন আমি যেটা পড়াইছিলাম ওই চ্যাপ্টারটা আমি আপলোড করে দিব, সাথে হচ্ছে কি যে আজকে যা পড়ালাম এটাও আমি আপলোড করে দিব, আপনারা এটা দেখে নেবেন। ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। স্যার ওই ক্রিস্টালয়েড এন্ড কলয়েড রিসাসিটেশনের জিনিসটা আরেকটু বললে। হ্যাঁ, আরেকবার যদি বলতেন রিসাসিটেশনের। স্যার ওই যে ক্রিস্টালয়েড এন্ড কলয়েড আমরা কেন শুরুতে শুধু ক্রিস্টালয়েডটা দিচ্ছি, তারপর মানে প্রথমে ওই যে হচ্ছে আমরা ক্রিস্টালয়েড দিব, পরে কলয়েড দিব। প্রথমে ক্রিস্টালয়েড দিব কেন? ক্রিস্টালয়েড দিলে প্রথম 24 ঘন্টা সাধারণত ভ্যাসেল গুলা মধ্যে লিকিনেস থাকে, আমরা যেটা বলি। অর্থাৎ ভ্যাসেল থেকে যদি আপনি কলয়েড দেন, কলয়েড গুলা বাইরে বের হয়ে যাবে। কলয়েড বাইরে বের হলে কি সমস্যা হবে? এটা যদি হয় ভ্যাসেল, এখান থেকে যদি কলয়েড গুলা বাইরে বের হয়ে যায়, অর্থাৎ প্রোটিন গুলা যদি বাইরে বের হয়ে আসে, এই প্রোটিন গুলা কি করবে? এরা কি করে? এরা সাধারণত প্লাজমা অনকোটিক প্রেসার তৈরি করে। এরা ফ্লুইড গুলাকে টান দিতে থাকবে, ভ্যাসেল থেকে ফ্লুইড গুলাকে টান দিতে থাকবে। ফ্লুইড গুলা তখন টিস্যু স্পেসে জমা হয়ে যাবে, ভ্যাসেল থেকে বের হয়ে টিস্যু স্পেসে জমা হয়ে যাবে। তাই প্রথম 24 ঘন্টায় কিন্তু আপনাকে কোনো কলয়েড দেওয়া যাবে না। ঠিক আছে, কলয়েড দিলে কলয়েড গুলা বাইরে বের হয়ে এসে উল্টা ফ্লুইড গুলাকে বাইরে বের করে নিয়ে আসবে। তো আপনার প্রথম 24 ঘন্টায় দিতে হবে ক্রিস্টালয়েড। কলয়েড দিবেন কখন? আপনি প্রথম 24 ঘন্টার পরে। প্রথম 24 ঘন্টার পরে সাধারণত হচ্ছে ভ্যাসেলের লিকিনেস আমরা বলি, এই লিকিনেসটা কমে আসে এবং এই ক্ষেত্রে সাধারণত এই ধরনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি যে প্রথম 24 ঘন্টায় কেন আমরা কলয়েড দিব না, ক্রিস্টালয়েড দিব। আচ্ছা, আর কোনো যদি প্রশ্ন থাকে। আর একটা জিনিস আপনার প্র্যাকটিক্যাল লাইফে মনে রাখবেন, এটা এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। যেমন পরীক্ষার সময় আমরা পড়তাম 2 থেকে 4 পার্কল্যান্ড ফর্মুলা, 2 থেকে 4। ঠিক আছে, টোটাল বডি সারফেস এরিয়া ইনটু, এখন কিন্তু ইলেকট্রিক্যাল বার্ন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 2। কারণ হচ্ছে বেশি ফ্লুইড দিলে ফ্লুইড ওভারলোড হয়ে যায়,
পালমোনারি ইডিমা ডেভেলপ করে, পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এটা একটু মাথায় রাখবেন আপনাদের পার্সোনাল লাইফে বা হসপিটালে ডিউটি করার সময় এটা ম্যানেজমেন্ট করার জন্য। এটা নাইস গাইডলাইন, অর্থাৎ ইউকের গাইডলাইনে এই ফর্মুলাটা ফলো করে। আচ্ছা, আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি। আমি 2টা শিটে আপলোড দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা লাম্পগুলা নিজেরা বাসার মধ্যে প্র্যাকটিস করতে পারেন। ছোট ছোট টিউব বানায় গোল গোল বলগুলাকে হাতের মধ্যে রেখে পিছনে রেখে কাপড় দিয়ে ঢেকে আমরা ছোট এভাবে করতাম, ওইটা করতে পারেন। আর যদি সুযোগ থাকে হসপিটালে গিয়ে লাম্পগুলা এক্সামিনেশন করবেন, এক্সামিনেশন করার পরে বর্ণনাটা বলা শিখবেন। এটা খুব কষ্ট হয়, আমরা পরীক্ষা হলে এই বর্ণনা বলা না শিখলে আপনি পরীক্ষা হলে যতই ভালো এক্সামিনেশন করেন আপনার কিন্তু নাম্বারটা খুব বেশি পাবেন না, ফেলও করে যেতে পারেন ভুলভাল বলার জন্য। তাই বর্ণনা ওখানে যেভাবে লিখে দেওয়া আছে ঠিক সেভাবে মুখস্থ করে ফেলবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম।